আজকের যেটা টপিক আমাদের হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম ইনভলভিং সি ডাবল বন্ড সি অ্যান্ড সি ডাবল বন্ড এন। এটা দিয়ে প্রথমে শুরু করব। যারা শুধু 9-10-এর জন্য পড়ছেন তাদের এইটুকু পড়লেই হবে, সি ডাবল বন্ড এন অ্যান্ড সি ডাবল বন্ড সি এই দুটোর জিওমেট্রিক্যাল আইসোমারিজম। আর যারা পিজির জন্য করছেন তাদের ক্ষেত্রে বাইফিনাইলের ক্ষেত্রেও দেখতে হবে এবং সাবস্টিটিউটেড অ্যালিনের ক্ষেত্রেও দেখতে হবে। ওকে, আমরা পরে দেখবো এই দুটো। প্রথমে আমরা সি ডাবল বন্ড সি আর সি ডাবল বন্ড এন এর মধ্যে দেখবো। ওকে, শৌভিক স্যার বলুন। স্যার ওই আগের দিন স্পেসিফিক রোটেশনের দুটো ম্যাথ করিয়েছিলেন না? হ্যাঁ স্যার ওইটাই সেকেন্ডটায় ওটা কোশ্চেনটা ছিল যে স্পেসিফিক রোটেশন অফ ইটস এনানসিওমার আর কি। তো ওইটা স্যার আপনি মানে এখানে মানে ক্যালকুলেশন ছিল 8.7 ডিগ্রি। স্যার এনানসিওমার যখন হয়েছে ওটা তো তখন নেগেটিভ -8.7 ডিগ্রি হবে। এনানসিওমারের রোটেশন এর আগের দিন আমি তো ওটা বললাম যে যদি কোনো একটা মলিকিউল তার এনানসিওমার থাকে, মলিকিউলের রোটেশন যদি +x ডিগ্রি হয় তো তার এনানসিওমারের রোটেশন কত হবে? -x ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে স্যার, নোটে স্যার +1 ছিল ওই জন্য। কি ছিল নোটে? না না, কোশ্চেনটা তো আমি সেটা বলছি না, আমি বলছিলাম রোটেশনটা শুধু দেখতে বলছিলাম। ওকে 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 ওকে, তো আমরা শুরু করছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ওকে, দেখুন জিওমেট্রিক্যাল আইসোমারিজম কাদের ক্ষেত্রে দেখা যায়, যেটা কোশ্চেন ছিল আমাদের, জিওমেট্রিক্যাল আইসোমারিজম কাদের ক্ষেত্রে দেখা যায়। যদি এই কোশ্চেনটাই আসে তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে যাদের রেস্ট্রিক্টেড রোটেশন আছে। মানে কোনো একটা মলিকুলের মধ্যে যদি রোটেশন রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেই মলিকুলের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যেতে পারে। আমি বলছি না যে সবার ক্ষেত্রেই দেখা যাবে, দেখা যেতে পারে, তারও কিছু কন্ডিশন আছে। তো ফার্স্ট যেটা পয়েন্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে রোটেশনটা রেস্ট্রিক্টেড হতে হবে। যেমন কোনো একটা পাই বন্ড বরাবর রোটেশন রেস্ট্রিক্টেড, ডাবল বন্ড বরাবর যদি এরকম ডাবল বন্ড থাকে সি ডাবল বন্ড সি, সেখানে রোটেশন হয় না, আমরা জানি যে এই রোটেশনটা রেস্ট্রিক্টেড। তারপরে হচ্ছে সি ডাবল বন্ড এন, ওই জন্য এই দুটোই আমাদের দেখতে বলেছে যে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে যদি রোটেশন রেস্ট্রিক্টেড থাকে তাহলে তাদের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে। এই কথাটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা সংক্ষেপে বলবো জিআই, জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো রেস্ট্রিক্টেড রোটেশন থাকলে তবে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে। কাদের ক্ষেত্রে? তাহলে রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেম কোনগুলো হতে পারে? সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড এন। তো কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, এদের ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্টেড রোটেশন দেখতে পাবো। নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডের ক্ষেত্রেও দেখা যেতে পারে, কারণ এটাও এই বন্ডটাও রোটেশন হবে না ডাবল বন্ডের মধ্যে। অথবা কোনো রিং সিস্টেমকেও আমরা রোটেট করতে পারবো। তো রিং সিস্টেমের ক্ষেত্রেও আমরা রেস্ট্রিক্টেড রোটেশন দেখতে পাবো। তো ওই জন্য তাদের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাবো। তাহলে 3-4 ধরনের সিস্টেম হতে পারে। আমাদেরকে সিলেবাসে এই দুটো দিয়েছে, কিন্তু এই দুটো আমরা একটুখানি দেখে নেবো যদি আসে বাই চান্স। তাহলে দুটো আছে, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যান্ড কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড। এই দুটোর ক্ষেত্রে রেস্ট্রিক্টেড রোটেশন দেখা যাবে এবং তাদের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে। তো ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হবে? ট্রিপল বন্ডের ক্ষেত্রে হবে না, ট্রিপল বন্ডের ক্ষেত্রে হবে না, ট্রিপল বন্ডের ক্ষেত্রে হবে না, শুধু ডাবল বন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে এটা দেখুন যে প্রথমে এই যে এই ডাবল বন্ড কেন রেস্ট্রিক্টেড থাকে সেটা নিশ্চয়ই সবার জানা আছে, যে এখানে একটা পি অরবিটাল আর এই পি অরবিটালটা দুটো ওভারল্যাপ করে থাকে। তার মানে যদি আমি এটাকে রোটেট করতে চাই, এই বন্ড বরাবর যদি রোটেট করতে চাই, তাহলে এই বন্ড বরাবর আমি যেই রোটেট করতে যাব তখনই এই পি অরবিটালের ওভারল্যাপিংটা কি হয়ে যাবে? পি অরবিটালের ওভারল্যাপিংটা চলে যাবে। তাহলে কোনোভাবেও এটা রোটেট করা যাবে না, বন্ডটাই ব্রেক হয়ে যাবে। তো এটা রোটেট করা যাবে না, এই জন্য এই রোটেশনটা রেস্ট্রিক্টেড। আর যদি রোটেশন রেস্ট্রিক্টেড হয় তাহলে জিআই দেখতে পাবো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাবো। তো প্রথমে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড সিস্টেমের ক্ষেত্রে দেখবো যে যদি জিআই কার্বন কার্বন ডাবল বন্ড সিস্টেমের ক্ষেত্রে দেখতে চাই তার জন্য দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তো প্রেজেন্স অফ ডাবল বন্ড, প্রথম তো ডাবল বন্ড থাকতে হবে। তাহলে ধরুন এখানে কার্বন কার্বন একটা ডাবল বন্ড আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে যে ইচ কার্বন, এই কার্বনের মধ্যে দুটো গ্রুপ আছে আর এই কার্বনের মধ্যে দুটো গ্রুপ আছে, তাই না? যদি এই কার্বনটাতে ধরি আমরা এখানে একটা ডাবল বন্ড, তাহলে এই কার্বনের মধ্যে দুটো গ্রুপ থাকবে আর এই কার্বনের মধ্যে দুটো গ্রুপ থাকবে। ইন্ডিভিজুয়াল কার্বনের দুটো গ্রুপ আলাদা হতে হবে। এই কথাটা মানেটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখানে লাইনটা আমি লিখেছি এরকম করে যে ইচ কার্বন অফ দ্য ডাবল বন্ড মাস্ট হ্যাভ টু ডিফারেন্ট গ্রুপস ইন্ডিভিজুয়ালি। লেখা বোঝা যাচ্ছে তো? ইচ কার্বন অফ ডাবল বন্ড মাস্ট হ্যাভ টু ডিফারেন্ট গ্রুপস ইন্ডিভিজুয়ালি।
এই ইন্ডিভিজুয়াল কার্বনের গ্রুপ দুটো ডিফারেন্ট হতে হবে। মানে আমি কি বলতে চাইছি, যে এইখানে যদি একটা গ্রুপ এ হয় তাহলে এই গ্রুপটা এ হলে হবে না, ইন্ডিভিজুয়াল কার্বনের দুটো গ্রুপকে ডিফারেন্ট হতে হবে। একটা যদি এ হয় তাহলে অন্যটা বি হতে হবে ইন্ডিভিজুয়াল কার্বনের। তাহলে এই কার্বনের যে দুটো গ্রুপ থাকবে সেই দুটো গ্রুপ সেম হলে হবে না, কি হতে হবে, ডিফারেন্ট হতে হবে। এই দুটো গ্রুপকে, ইন্ডিভিজুয়াল কার্বনের গ্রুপ দুটোকে ডিফারেন্ট হতে হবে। কিন্তু এরকম হতে পারে যে এখানকার একটা গ্রুপ আর এই কার্বনের একটা গ্রুপ সেম, সেটা হতে পারে। আমার আবার লাইনটা এখানে দেখুন, লাইনটাকে আরেকবার বলছি, ইন্ডিভিজুয়ালি আমাদের ডিফারেন্ট হতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে যদি এই কার্বনের এখানে এ থাকে, এই কার্বনের এখানে বি থাকে, আর এই কার্বনের এখানে এ থাকে, এই কার্বনের এখানে বি থাকে, তাহলে কি হচ্ছে, এই কার্বনে আর এই কার্বনে কিন্তু সেম গ্রুপ থাকতে পারে, সেটা থাকতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়াল কার্বনে, একটা কার্বনের মধ্যে যদি দেখি তার যে দুটো গ্রুপ, সেই দুটো গ্রুপকে ডিফারেন্ট হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রথম পয়েন্টটা ক্লিয়ার? তাহলে এই দুটো কন্ডিশন যদি মিট করে তবেই কোনো ডাবল বন্ড জিআই দেখাতে পারবে, তবেই কোনো ডাবল বন্ড জিআই দেখাতে পারবে। তাহলে প্রথম এক্সাম্পল, যদি এখানে এ বি থাকে, এখানে এ বি থাকে, তাহলে জিআই দেখাতে পারবে কিনা? পারবে, দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। এখানে এ বি আছে, এখানে এ ডি আছে, পারবে কিনা? আমরা কি দেখবো, এখানকার দুটো গ্রুপ আলাদা কিনা, এ বি আলাদা, এ ডি আলাদা, তাহলে পারবে, জিআই দেখাতে পারবে। এখানে দেখবো এখানকার এ বি, এখানকার হচ্ছে ডি এফ, দুটো গ্রুপ আলাদা, তাহলে এটাও পারবে। বোঝা গেল? তাহলে এই কন্ডিশনগুলো বোঝা গেছে তিনটেই। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, যদি কমন গ্রুপ থাকে, ধরুন এখানে এ আছে, এখানেও এ আছে, কমন আছে, তাহলে সেই কমন গ্রুপগুলোকে আমরা একদিকে লিখতে পারি। তাহলে এরকম যদি কমন গ্রুপ থাকে, এ আছে, এখানেও এ আছে, এখানে হয়তো সি আছে, এখানে হয়তো ডি আছে, ঠিক আছে, কিন্তু যদি দুটো কার্বনের মধ্যে কমন গ্রুপ চলে আসে, তাহলে তাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজমটাকে সিস ট্রান্স বলা যাবে। কখন আমরা সিস ট্রান্স বলবো? যদি কমন গ্রুপ থাকে। কমন গ্রুপ দুটো যদি একই দিকে থাকে তাহলে সিস, কমন গ্রুপ দুটো যদি অপোজিট দিকে থাকে, কমন গ্রুপ দুটো বলছি, তাহলে ট্রান্স। ক্লিয়ার? তাহলে সিস ট্রান্স বলা যাবে যদি কমন গ্রুপ থাকে। আর যদি কমন গ্রুপ না থাকে, তাহলে কি বলছিলাম, যদি কমন গ্রুপ থাকে তাহলে সিস ট্রান্স বলা যাবে। যেমন এখানেও এ আছে, এখানেও এ আছে, কমন গ্রুপ। তাহলে কমন গ্রুপ যদি থাকে তাহলে সিস আর ট্রান্স বলতে পারবো আমরা। কিন্তু যদি কেউ কমন গ্রুপ না হয়, যেমন এ বি সি ডি এফ, তাহলে এখানে কি করে সিস বলবো, বলতে পারবো? যদি এরকম কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, একদিকে এ, একদিকে বি, আর একদিকে ডি, আর এখানে এফ, সিস কি করে বলবো? সিস মানে কি, একই গ্রুপ, সেম গ্রুপ একই দিকে থাকবে, তখন সিস ট্রান্স বলা যাবে না। তখন আমরা কনফিগারেশন ইউজ করবো, ইজেড। এখানেও আমরা ইজেড ইউজ করতে পারি, কনফিগারেশন ইউজ করতে পারি, কিন্তু এখানে সিস ট্রান্সও বলা হয় যদি কমন গ্রুপ থাকে। কিন্তু যদি কমন গ্রুপ না থাকে তাহলে সিস ট্রান্স বলা আর হবে না, তখন সেক্ষেত্রে আমরা ইজেড বলবো। ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? ওকে। এবার ঠিক আছে। যদি এরকম হয় যে এখানে আমরা দেখবো, এটা রিয়েল এক্সাম্পল, আগে তো এবিসিডি দিয়ে দেখেছি, তাহলে এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে জিআই দেখাবে না। এখানে একটা মিথাইল, একটা হাইড্রোজেন, আর এখানে দুটোই হাইড্রোজেন, দুটোই সেম গ্রুপ, দুটো সেম গ্রুপ হলে জিআই দেখাবে না। এখানে কি, মিথাইল হাইড্রোজেন ডিফারেন্ট, হাইড্রোজেন মিথাইল ডিফারেন্ট, দেখাবে। কিন্তু কমন গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, মিথাইল আছে, কমন গ্রুপ, তাহলে সিস ট্রান্স দেখাবে। নেক্সট আমরা যে টপিকে আছি সেটা হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার। স্টিরিওজেনিক সেন্টার কথাটার মানে হচ্ছে যে যে পার্টিকুলার পয়েন্টটার জন্য স্টিরিও আইসোমারটা হচ্ছে। আমরা কোন জায়গাতে দেখবো, যে এইখানে যে কার্বন কার্বন ডাবল বন্ডটা আছে, এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটা আমরা এখানে দেখছি, এই ডাবল বন্ডটার জন্যই কিন্তু এটা একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাচ্ছে। আর জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে স্টিরিও আইসোমার। তাহলে ডাবল বন্ডের জন্য যেহেতু স্টিরিও আইসোমারিজম দেখাচ্ছে, তাহলে এই ডাবল বন্ডটা এবং এই কার্বন দুটোকে মিলে আমরা এটাকে একটা স্টিরিও জোন কনসিডার করব। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা স্টিরিও সেন্টার বলবো, কোনো কোনো ক্ষেত্রে স্টিরিও জোন বলবো। তো সেটা পুরো জেনারেল টার্ম হিসেবে স্টিরিওজেনিক সেন্টার হিসেবে আমরা কনসিডার করবো। তো এটা হচ্ছে যে কোনো একটা কাইরাল সেন্টার হতে পারে, যদি কোনো কার্বন, যদি আমাদের কোনো একটা মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে তার ক্ষেত্রে যে কাইরাল সেন্টার থাকবে সেই কাইরাল সেন্টারটাকে আমরা স্টিরিওজেনিক সেন্টার বলবো, যার জন্য স্টিরিও আইসোমারিজম অ্যারাইজ করে। তো এখানে আমরা একটা কথা বলছি যে কোনো একটা ডাবল বন্ড হতে পারে, কোনো একটা রিং হতে পারে, বা কোনো একটা কাইরাল কার্বন হতে পারে। এটা লিখে দিই একবার, কেটে গেছে। ডাবল বন্ড, রিং অর কাইরাল কার্বন, যার জন্যে স্টিরিও আইসোমারিজম অ্যারাইজ করে। তার মানে সেটা হতে পারে অপটিক্যাল, সেটা হতে পারে জিওমেট্রিক্যাল, সেইটাকে আমরা স্টিরিওজেনিক সেন্টার বলবো। যেমন এই মলিকুলটার ক্ষেত্রে যদি দেখি, এই মলিকুলটার ক্ষেত্রে যদি আমরা এই ডাবল বন্ডটাকে কনসিডার করি, এখানকার ডাবল বন্ডটাকে, এই ডাবল বন্ডে যে দুটো কার্বন আছে, এই কার্বনটা আর এই কার্বনটা, তাতে দুটো আলাদা গ্রুপ আছে কিনা, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, আর এখানে কি আছে, হাইড্রোজেন, আর এখানে এই গ্রুপটা।
তাহলে এই কার্বনটাতে এবং এই কার্বনটাতে দুটো গ্রুপ আলাদা কিনা, ইন্ডিভিজুয়ালি কার্বনের গ্রুপ দুটো আলাদা কিনা, আলাদা। তাহলে এই ডাবল বন্ডটাকে আমরা একটা স্টিরিওজেনিক সেন্টার বলবো, স্টিরিও সেন্টার বলবো। এই ডাবল বন্ডটাকে কনসিডার করবো স্টিরিও সেন্টার হিসেবে। কিন্তু এখানকার ডাবল বন্ডটাকে করবো না, কেন? কারণ এইখানে হাইড্রোজেন দুটো সেম আছে, দুটো গ্রুপই সেম আছে, তাহলে এই ডাবল বন্ডটার জন্য জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাতে পারবে না। তাহলে এখানকার এই ডাবল বন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাতে পারবে না, কিন্তু এই ডাবল বন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাতে পারবে, কারণ এখানকার কার্বনের যে দুটো গ্রুপ আছে ইন্ডিভিজুয়ালি গ্রুপ দুটো আলাদা আলাদা। তাহলে স্টিরিও সেন্টার কটা ধরবো? একটা। কটা স্টিরিও সেন্টার কনসিডার করবো? একটা স্টিরিও সেন্টার। এইখানে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডের কার্বন দুটোকে চেক করতে হবে। এই ডাবল বন্ডের যে কার্বন দুটো আছে, এই কার্বন দুটো, এই কার্বনটাতে যে দুটো গ্রুপ আছে হাইড্রোজেন আর মিথাইল, এই দুটো আলাদা। আর এই কার্বনের যে দুটো গ্রুপ আছে, একটা হাইড্রোজেন একটা এই গ্রুপটা, এই দুটো আলাদা। তাহলে ইন্ডিভিজুয়াল কার্বনের গ্রুপ দুটো আলাদা হলে কি হয়, সেটা একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করতে পারে। তাহলে সেই সেন্টারটাকে আমরা স্টিরিও সেন্টার কনসিডার করব। কিন্তু আমি যদি এই ডাবল বন্ডটাকে কনসিডার করি, তাহলে কি হবে, এই কার্বনটাতে দুটো গ্রুপই একই হাইড্রোজেন, তাহলে এটা একটা স্টিরিও সেন্টার হবে না। তো স্টিরিও সেন্টার কটা হবে এখানে? একটা স্টিরিও সেন্টার হবে, একটা স্টিরিও সেন্টার হবে। পরেরটাতে আসা যাক। এই 2 নম্বর এক্সাম্পলটাতে যদি দেখি, তাহলে এই ডাবল বন্ডটাতে কি হবে, হাইড্রোজেন মিথাইল, হাইড্রোজেন আর এই গ্রুপটা, তাহলে এটাও স্টিরিও সেন্টার। আবার এই ডাবল বন্ডটা তো হাইড্রোজেন এবং এখানে মিথাইল, তাহলে এটাও স্টিরিও সেন্টার। তাহলে কটা স্টিরিও সেন্টার হবে? দুটো। আচ্ছা, এবার আসি এই ডাবল বন্ডটাতে। এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটার এই কার্বনের দুটো গ্রুপ আলাদা, মিথাইল আর হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের দুটো গ্রুপই একই, এখানেও CH2 এখানেও CH2। তাহলে এই কার্বনের দুটো গ্রুপ একই, তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। তাহলে এই ডাবল বন্ডটা স্টিরিও সেন্টার নয়, তাহলে স্টিরিও সেন্টার 0। এবার আসি পরেরটাতে। রিং আছে, কিন্তু এই রিংটা দেখাবে না, আমি আসছি সেটা দেখাচ্ছি। এখানে ডাবল বন্ড আছে, এইখানে ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ডের এই কার্বনটাতে দুটো মিথাইল, আমরা একটু ফাস্ট যেতে হবে, নাহলে সিলেবাস শেষ হবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এইখানে ডাবল বন্ড আছে, এই কার্বনের যে দুটো গ্রুপ মিথাইল মিথাইল একই, তাহলে এটা হবে না। কিন্তু এইখানে দুটো গ্রুপ আলাদা, একটা হচ্ছে CCl2 একটা CH2, ঠিক? তাহলে এই কার্বন সেন্টারটাকে আমরা বলতে পারছি না, কারণ এই দুটো গ্রুপ একই। তাহলে আমাকে দুদিকেই তাকাতে হবে, এই কার্বনের এই দিকেও তাকাতে হবে, এই কার্বনের এই দিকেও তাকাতে হবে। দুদিকে ইন্ডিভিজুয়াল কার্বনের ডিফারেন্ট গ্রুপ থাকলে তবেই সেটা জিআই শো করবে, তাহলে এটা শো করবে না, তাহলে স্টিরিও সেন্টার 0। পরেরটাতে ডাবল বন্ড, এখানে মিথাইল এখানে হাইড্রোজেন, দুটো গ্রুপ আলাদা। এই কার্বনেও দুটো গ্রুপ আলাদা, এই দুটো গ্রুপ, এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই দুটো গ্রুপ আলাদা। তাহলে এই সেন্টারটা কি হবে, এই সেন্টারটা স্টিরিও সেন্টার হয়ে যাবে, তাহলে এটা জিওমেট্রিক্যাল দেখাবে, স্টিরিও সেন্টার একটা থাকছে। যদি এই এক্সাম্পলটা নিই 6টা, পরীক্ষা কিরকম কোশ্চেন হবে, হুইচ অফ দ্য ফলোইং উইল শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, কোশ্চেন দেওয়া থাকবে, একটা অপশন দিবে, এরকম থাকবে। তো এখানে দেখছি ডাবল বন্ড সি, এখানে কি মিথাইল হাইড্রোজেন, দুটো গ্রুপ আলাদা। এই কার্বনের দুটো গ্রুপ একই তো, CCl2 CCl2, তাহলে হবে না। নেক্সট 7 নম্বর, ডাবল বন্ড কার্বন, এখানে মিথাইল এখানে হাইড্রোজেন, দুটো গ্রুপ আলাদা, এখানে দুটো গ্রুপ আলাদা, CCl2 CBr2, তাহলে এই সেন্টারটা স্টিরিও সেন্টার হবে। আমি এটাকে মার্ক করে দিচ্ছি সেন্টারটা, এই সেন্টারটা স্টিরিও সেন্টার হবে, তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। আশা করছি সবার এইটুকু ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই। চলে আসছি জিআই ইন রিং সিস্টেম। যদি রিং হয়, রিং সিস্টেম হয়, এরকম রিং থাকে, তাহলে রিং এর কন্ডিশন কি? রিং এর কন্ডিশন হচ্ছে যে অ্যাটলিস্ট 2 sp3 মেম্বার of the ring must be disubstituted and each disubstituted member must have 2 different groups individually. তাহলে এটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই একটা মলিকুল আছে, এই কার্বনটা এবং এই কার্বনটাকে আমি দেখছি, ঠিক আগের মতোই ভাবতে হবে যে রিং এর যেটা ছিল আমাদের ডাবল বন্ড, আমাদের যেটা ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ডের জায়গায় আমরা একটা রিং কনসিডার করব। যেটা ডাবল বন্ড ছিল না, সেই ডাবল বন্ডের জায়গায় এইটা ছিল আমাদের রেস্ট্রিক্টেড রোটেশন মানে জায়গাটা, ডাবল বন্ডটা, সেই জায়গায় এবার কি হবে, রিং। কন্ডিশনটা একই রকম, এখানকার দুটো গ্রুপ আর এখানকার দুটো গ্রুপ আলাদা হতে হবে। মানে এই গ্রুপটা এ হলে এটা বি, এটা এ এটা বি, এখানকার গ্রুপ কমন হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল কার্বনে, আবারও এখানে ইন্ডিভিজুয়ালি, তার মানে ইন্ডিভিজুয়াল কার্বনের গ্রুপ দুটো আলাদা হতে হবে। আশা করছি কনসেপ্টটা একদম ক্লিয়ার। যে জায়গায় ডাবল বন্ড ছিল সেই জায়গার পরিবর্তে রিং থাকবে। তাহলে একটা এক্সাম্পল এখানে নিয়েছি আমি, এটাকে তো এইটাই, এই ছবিটাই। তাহলে এখানকার এই যে রিং, এই কার্বনটাতে দুটো গ্রুপ হাইড্রোজেন আর মিথাইল আলাদা, এই কার্বনটার দুটো গ্রুপ হাইড্রোজেন আর মিথাইল,
যে কার্বনগুলো দেখবো, যে অ্যাটমগুলো দেখবো কার্বন ছাড়া অন্য অ্যাটম হতে পারে, সেটা রিং এর মধ্যে থাকতে হবে, রিং এর কার্বন হতে হবে। তো রিং এর কার্বনের মধ্যে দুটো গ্রুপ আলাদা হতে হবে, তাহলে একটা হাইড্রোজেন একটা মিথাইল, এখানে একটা হাইড্রোজেন একটা মিথাইল। মিথাইল দুটো একই দিকে আছে কমন গ্রুপ, তাহলে সিস বলবো। মিথাইল দুটো অপোজিট দিকে আছে কমন গ্রুপ, ট্রান্স বলবো। কমন গ্রুপ থাকলে সিস ট্রান্স হবে, ওই কনসেপ্টটা আসবে। আচ্ছা, এবার এই এক্সাম্পলটাতে আসি। এই এক্সাম্পলটা যদি ভালো করে দেখা যায় তাহলে কি হচ্ছে, এখানে ডাবল বন্ড আছে। আমাকে বলুন এই ডাবল বন্ডের রেসপেক্টে এটা জিআই দেখাবে কিনা? না, এটা ডাবল বন্ডের রেসপেক্টে জিআই দেখাবে না। তাহলে এই ডাবল বন্ডের রেসপেক্টে এটা জিআই দেখাচ্ছে না, কারণ এখানে হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন। কিন্তু যদি আমি এই রিং এর রেসপেক্টে ভাবি, আমি যদি এই রিং এর রেসপেক্টে ভাবি, তাহলে দেখুন রিং এর রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে এইখানে হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন আছে, দুটো গ্রুপ আলাদা রিং এর একটা কার্বনে। আবার এই কার্বনে দুটো গ্রুপ আলাদা, হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে এই রিংটা একটা স্টিরিও সেন্টার, তাহলে এই রিংটা একটা স্টিরিও জোন, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। তাহলে ডাইরেক্ট যদি এরকম একটা কোশ্চেন হয় যে এই মলিকুলটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে কি না, অনেকে তো এখানে শুধু কনসিডার করবে, রিংটাকে কনসিডার করবে না। কিন্তু যদি রিংও থাকে এবং ডাবল বন্ডও থাকে, তাহলে সব জায়গায় চেক করতে হবে, ডাবল বন্ডেও চেক করতে হবে, রিংও চেক করতে হবে। আশা করছি বোঝা গেছে। আমি এই দুটো এখানে এঁকেও দিয়েছি যে এই ক্লোরিন দুটো একই দিকে থাকতে পারে সিস, ক্লোরিন দুটো অপোজিট দিকে থাকতে পারে ট্রান্স। আরেকবার বলি, এখানে যে ডাবল বন্ডটা আছে সেই ডাবল বন্ডের রেসপেক্টে যদি আমি জিআই চেক করি, তাহলে ডাবল বন্ডের রেসপেক্টে এখানে হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, তাহলে জিআই দেখায় না। তার মানে কি মলিকুলটা জিআই দেখাবে না? এটা বলবো না, আমি রিংটাকেও চেক করব। রিং এর মধ্যে কিন্তু এই কার্বনটা আর এই কার্বনটা আছে, যাতে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, ইন্ডিভিজুয়াল কার্বনের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে। এই কার্বনের গ্রুপ এই কার্বনের গ্রুপ কমন থাকতে পারে। তাহলে এখানে আমি দেখিয়েছি যে এই ক্লোরিনটা অ্যাবভ দ্য প্লেন দুটোই সিস, একটা অ্যাবভ একটা বিলো ট্রান্স, তাহলে জিআই দেখাবে। নেক্সট আসি, এই মলিকুলটা এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে, তাহলে এই কার্বনটাতে দুটো গ্রুপ আলাদা, হাইড্রোজেন ক্লোরিন, এখানেও হাইড্রোজেন ক্লোরিন দেখাবে। তাহলে এটা দুটো গ্রুপ একই দিকে থাকতে পারে, অথবা একটা উপরের দিকে একটা নিচের দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে থাকতে পারে, অপোজিট সাইডে থাকতে পারে। তো সিস আর ট্রান্স দেখাবে। এই মলিকুলটা দেখাবে কিনা? 3 নম্বর মলিকুলটাতে যদি দেখা যায় এই কার্বনটাতে দুটো গ্রুপ আছে আলাদা, কিন্তু এই কার্বনটাতে একটাই গ্রুপ, কারণ এখানে ডাবল বন্ড আছে, এটা প্লানার। এইটা কখনো এরকম হতে পারবে না যে একটা উপরের দিকে একটা নিচের দিকে যেতে পারবে না, এটা প্লানার। এই বন্ডটা sp2 কার্বনের সাথে কানেক্টেড আছে। ওই জন্য আমি এখানে কন্ডিশনে লিখে দিয়েছিলাম যে মেম্বারগুলোকে sp3 হতে হবে, যাদের সাথে কানেক্টেড দেখবো তাদেরকে sp3 হতে হবে। sp2 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে না, প্লানার হয়ে যাবে। এখানে যদি প্ল্যানে চলে আসে ক্লোরিনটা, দেখুন সবাই একটুখানি দুটো জিনিস মেনটেন করবেন, একটু মিউট রাখবেন। যদি কোশ্চেন করার জিজ্ঞেস কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে কোশ্চেন করবেন ডাইরেক্ট, ঠিক আছে? আমি এখন চ্যাট দেখতে পাচ্ছি না, তো আনমিউট করে কোশ্চেনটা বলবেন মুখে। আচ্ছা, তো আমি সেকশন বি এর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নাকি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইনভলভিং সি ডবল বন্ড সি এন্ড সি ডবল বন্ড এন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা 3 নম্বর পয়েন্টটাতে আমরা কি দেখছি যে এই কার্বনটা আছে sp2, তাহলে যদি কার্বনটা sp2 হয়ে যায় তাহলে কি হবে, এইখানকার যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ তো আলাদা আছে, কিন্তু এখানে তো একটাই গ্রুপ আছে, তাহলে এটা জিআই দেখাবে না। আশা করছি বুঝতে পেরেছেন, কোনো ডাউট নেই এখানে। আচ্ছা, এটাও জিআই দেখাবে, এখানকার দুটো গ্রুপ এখানকার পাশাপাশি কার্বনে হলেও হবে, ঠিক আছে? এটা 6 মেম্বার রিং হতে পারে, 5 মেম্বার রিং হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, তো কন্ডিশন একটাই। তাহলে এটা হয়ে গেল 3 4 5। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার 5এরটা একটু রিপিট করবেন, 5এরটা। আচ্ছা, পাঁচেরটাতে কি হচ্ছে, এখানকার এই কার্বনটার এই কার্বনটা দেখবো, রিং এর মধ্যে যে কোনো দুটো কার্বন হতে হবে। তাহলে এই কার্বনটা আর এই কার্বনটাতে দুটো আলাদা আলাদা করে গ্রুপ আছে, তো হাইড্রোজেন আর মিথাইল, এখানেও হাইড্রোজেন আর মিথাইল। তো মিথাইল দুটো একই দিকে থাকলে সিস, এটা অপোজিট দিকে থাকলে ট্রান্স। ওকে স্যার, ওকে। ওকে, এটা দেখাবে না কারণ এখানে এই কার্বনে দুটোই মিথাইল, দুটো গ্রুপ একই হয়ে গেলে হবে না। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে C2ClFbr এর কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমার হবে? খুব কমন কোশ্চেন, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এই কোশ্চেনটা আসে জিওমেট্রিক্যাল আইসোমারিজম থেকে।
স্যার 6টা হবে। হ্যাঁ 6টা হবে স্যার, 6টা। 6টা হবে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম টোটাল 6টা হবে এটার ক্ষেত্রে। সবগুলো ইজিট হবে। হ্যাঁ, তো আমরা এইখানে আমি এটাকে লিখে দিয়েছি অ্যান্সারগুলো। এটা হচ্ছে, এরা একটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে ডাবল বন্ড সি, আর 4টে গ্রুপই আলাদা, তাহলে 4টে গ্রুপই আলাদা। এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন 4টেই আলাদা, 6টা আইসোমার হবে। তাহলে এখানে আমি ফ্লোরিনের পজিশনটাকে ফিক্সড করে দেবো, ফ্লোরিনের পজিশনকে ফিক্সড করে দেবো। ফ্লোরিনের এই জায়গাতে আমি কি কি লিখতে পারি? ক্লোরিন লিখতে পারি একবার, ব্রোমিন লিখতে পারি একবার, আর আয়োডিন লিখতে পারি একবার। তাহলে এরকম 3টে হবে। এই 3টের আবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে, কারণ এই দুটো গ্রুপ তো আলাদা আলাদা হবে। যদি এখানে ফ্লোরিন ক্লোরিন বসে, এই গ্রুপটা আলাদা হবে। তাহলে এটা আবার নিজের জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। তাহলে টোটাল এর 3টে, তার আবার 3টে জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে টোটাল 6টা হবে। এখানে স্ট্রাকচারগুলো অবশ্যই এঁকেও দেওয়া আছে, প্রত্যেকটা 6টারই স্ট্রাকচার এঁকে দেওয়া আছে। কিন্তু আঁকার ক্ষেত্রে নিয়মটা কি? নিয়ম হচ্ছে ফ্লোরিনের পজিশনটাকে ফিক্সড রাখতে হবে। ফ্লোরিনের পজিশনটা যদি আমরা ফিক্স না রাখি, যে কোনো একটা পজিশন ফিক্সড রাখতে হবে। যদি না রাখি তাহলে কি হবে, একই স্ট্রাকচার দুবার লিখে ফেলবো, বুঝতে পারা যাবে না। ওই জন্য ফ্লোরিনের পজিশনটাকে ফিক্সড রেখে আমি এখানে একবার ক্লোরিন, এখানে ফ্লোরিন ছিল, এখানে হচ্ছে ব্রোমিন, এই ছবিটা বাদ দিন, কার্বন কার্বন ডাবল বন্ড, আয়োডিন ব্রোমিন, আর এখানে ফ্লোরিন। তো ফ্লোরিনের পজিশন ফিক্সড রেখে এর পাশে একবার ক্লোরিন বসাবো, একবার ব্রোমিন, একবার আয়োডিন। তাহলে এখানে ফ্লোরিন ক্লোরিন বসলে এখানে ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ব্রোমিন বসলে আয়োডিন ক্লোরিন, ফ্লোরিন আয়োডিন বসলে ক্লোরিন ব্রোমিন, এবং তাদের প্রত্যেকের জিআই। তো টোটাল 6টা আইসোমার হবে। খুব কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে, আসতে পারে আবারও। আরো একটা খুব কমন কোশ্চেন এটা, সেটা হচ্ছে এই মলিকুলটার ক্ষেত্রে কটা জিআই হবে। মলিকুলটা দেখুন, এই মলিকুলটার ক্ষেত্রে 3টে ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন দেওয়া আছে, এখানে একটা ক্লোরিন দেওয়া আছে, এখানে একটা ক্লোরিন দেওয়া আছে। এর কটা জিআই পসিবল? স্যার 2টো মনে হয়। আচ্ছা দেখা যাক, এরকম একটা ভাবতে পারি তো, যে 3টে ক্লোরিনই অ্যাবভ দ্য প্লেন। হ্যাঁ স্যার। 3টে ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন, এটা একটা হতে পারে। আচ্ছা, 2টো ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, এটা হতে পারে। আর আর সবগুলো বিলো দ্য প্লেন। সবগুলোই বিলো দ্য প্লেন। আচ্ছা দেখুন, সবগুলো বিলো দ্য প্লেন, এটা মানেই তো এটা আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল। এটাকে যদি আমি 180 ডিগ্রি রোটেট করি তাহলে তো এটাই পাবো। তাহলে এই দুটো একই অ্যাকচুয়ালি। তাহলে 3টেই বিলো দ্য প্লেন, এটা মানে 3টে অ্যাবভ দ্য প্লেন, সেম মলিকুল। কারণ এটাকে যদি আমি উল্টে দিই জাস্ট 180 ডিগ্রি, আবার 2টো অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, আর 2টো বিলো দ্য প্লেন, একটা অ্যাবভ দ্য প্লেনও একই। কেন? কারণ এটাকে যদি 180 ডিগ্রি উল্টাই তাহলে এটাই পাবো। তাহলে আইসোমার অ্যাকচুয়ালি 2টো হবে, এটাও না, এটা আর এটা একই, আর এটা আর এটা একই। তো যদি জিজ্ঞেস করে কটা আইসোমার হবে, অ্যান্সার হবে 2টো। ওকে। নেক্সট আসি, যদি ডাবল বন্ড রিং এর মধ্যে থাকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা ডাবল বন্ড আছে, যে এখানে ডাবল বন্ড রিং এর মধ্যে, এখানকার গ্রুপ, এখানে CH3, আর এখানে ব্রোমিন, আর এইখানে হয়তো একটা ব্রোমিন আছে, বা কিছু যে কোনো গ্রুপ থাকতে। দেখুন তো ডাবল বন্ড হিসেবে কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা, এই কার্বনের আর এই কার্বনের দুটো দুটো গ্রুপ আলাদা আলাদা কিনা। এই কার্বনের এই গ্রুপটা আর এই গ্রুপটা আলাদা, এই কার্বনের এই গ্রুপটা আর এই গ্রুপটা আলাদা। এখানে ডাবল বন্ডের এই দুটো পজিশনে এই দুটো গ্রুপ আলাদা আছে। তো তার মানে কেউ এরকম ভাবতে পারে যে ডাবল বন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে, কিন্তু না। কেন? কারণ এই গ্রুপটাকে তো এই দিকে নিয়ে আসা যাবে না। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি, এই দুটো গ্রুপের মধ্যে এক্সচেঞ্জ করে দিলেই আর একটা আইসোমার পাওয়া যাবে, কিন্তু এটাকে তো এক্সচেঞ্জ করাই যাবে না। এই গ্রুপটাকে আমি এখানে কি করে নিয়ে আসবো?
এই জন্য ডাবল বন্ড ইনসাইড দ্য রিং এরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না যতক্ষণ না রিংটা মিনিমাম 8 মেম্বার হচ্ছে। আবার বলি, রিং এর মধ্যেকার ডাবল বন্ড জিআই শো করবে না যদি না রিংটা 8 মেম্বার হয়। 8 মেম্বারের থেকে ছোট রিং। প্রশান্ত স্যার, প্রশান্ত স্যার স্যার বলুন। বলুন, আপনি আনমিউট করেছেন কেন বলুন? কোশ্চেন আছে আপনার? আচ্ছা, তো এইখানে বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটা জিআই দেখাবে না। তাহলে যদি মিনিমাম রিংটার মিনিমাম কতটা হতে হবে? মিনিমাম 8 মেম্বার হতে হবে। যদি 8 মেম্বার রিং হয় তাহলে এখানে লিখে দিয়েছি GI due to double bond inside the ring is possible only when the ring is minimum 8 membered. 8 মেম্বার হলে এরকম স্ট্রাকচার বানানো যাবে। তাহলে এইখানে ডাবল বন্ড দেবো মানে ট্রান্স হবে। দেখুন দুটো গ্রুপ অপোজিট দিকে চলে গেছে। আর এইখানে ডাবল বন্ডটা দিলেই সিস হবে। তো সিস ট্রান্স আইসোমারিজম দেখানো যাবে। এটা 10 মেম্বার রিং। 8 মেম্বার রিং হলে এরকম হবে। ডাবল বন্ডটা এখানে দিই যদি, তাহলে এই গ্রুপটা অপোজিট দিকে আছে, তাহলে ট্রান্স। আর এইখানে ডাবল বন্ডটা যদি দিই তাহলে দুটো গ্রুপ একই দিকে আছে, তাহলে সিস। তাহলে সিস ট্রান্স দেখাবে যদি রিংটা 8 মেম্বার্ড হয়। আবারও একবার বলে দিই, রিং এর মধ্যেকার ডাবল বন্ড তখনই জিআই দেখাবে যদি রিংটা মিনিমাম 8 মেম্বার্ড হয়। স্যার কারণটা কি রিং স্ট্রেন কমে যাচ্ছে বলে? হ্যাঁ, রিংটা তখন একটুখানি এইদিকে ঘোরানো যাবে। লম্বা রিং আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর একটা লাস্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেকালিন যদি নিই, এখানে সেই রকম কোনো কন্ডিশনই ফুলফিল হয়নি যেটা রিং এর কন্ডিশন ছিল বা ডাবল বন্ডের কন্ডিশন ছিল, তবুও এটা জিআই দেখায়। যেমন আমরা যদি ডেকালিন নিই, ডেকালিন হচ্ছে এরকম করে লেখা থাকবে, এই যে মলিকুলটা, এখানে এরকম কোনো ডাবল বন্ডও নেই যেটা জিআই এর মতো ডাবল বন্ডের কন্ডিশনও ফুলফিল হচ্ছে না, আবার রিং এরও কন্ডিশন ফুলফিল হচ্ছে না, কিন্তু তবুও এটা জিআই দেখায় বিকজ অফ দিস টু হাইড্রোজেন। এইখানে যে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন দুটো একই দিকে থাকতে পারে, হাইড্রোজেন দুটো একই দিকে থাকতে পারে, অথবা হাইড্রোজেন দুটো কি করতে পারে। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করে দেবো সাথে সাথেই। হ্যাঁ, অসুবিধা নেই, স্ক্রিনটা সাথে সাথে শেয়ার করে দেবো আমি। কেউ এটা প্রবলেম ক্রিয়েট করছে কিনা আমি বুঝতে পারছি না, হয়তো করছে, আগের দিন তো হয়নি। আচ্ছা, তো এখানে হাইড্রোজেন দুটো একই দিকে যদি থাকে, হাইড্রোজেন দুটো যদি একই দিকে থাকে তাহলে সেটাকে সিস বলবো। আর এই হাইড্রোজেন দুটোই আবার অপোজিটে চলে যেতে পারে, একটা অ্যাবভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন, তখন আমরা ট্রান্স বলবো। তো এইরকম সিস্টেমও জিআই দেখাতে পারে। আমি যা শর্টকাটে সব এগুলো লেখাচ্ছি। এবার লাস্ট পয়েন্ট, জিআই এর একটা খুব ফান্ডামেন্টাল কন্ডিশন আছে, কখন জিআই হবে কখন হবে না তার একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা এবার আমি বলি। এই মলিকুলটা, এই যে মলিকুলটা, এখানে মিথাইল দুটো একই দিকে আছে, আর এই মলিকুলটাতে মিথাইল দুটো অপোজিট দিকে আছে। আমরা সবাই জানি যে এটা সিস, এটা ট্রান্স, এবং এরা জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার হতে গেলে একটা কন্ডিশন ফুলফিল হতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যারিয়াল ডিস্টেন্স ডিফারেন্ট হতে হবে। এটাকে লিখে দিই, between two groups ডিফারেন্ট হতে হবে। কিরকম ব্যাপারটা? আমি যদি এই মিথাইলটা আর এই মিথাইলটার মধ্যে ডিস্টেন্স দেখি, এই মিথাইলটা আর এই মিথাইলটা দুটো একই দিকে আছে ডাবল বন্ডের, এদের মধ্যে ডিস্টেন্সটা যদি হয় L1, ডাইরেক্ট ডিস্টেন্স, রিয়েল ডিস্টেন্স মানে হচ্ছে যে কোনো রকম অবস্টাকল ছাড়া ডাইরেক্ট যদি আমরা জাস্ট ডিস্টেন্স দেখি দুটো কার্ব গ্রুপের মধ্যে, তাহলে এই গ্রুপের ডিস্টেন্সটা যদি L1 হয়, এক্ষেত্রে এই দুটো গ্রুপের ডিস্টেন্স হবে এই দুটো L2 ধরে নিচ্ছি। L1 আর L2 ডিফারেন্ট হবে না একই হবে? ডিফারেন্ট হবে। L1 আর L2 কে ডিফারেন্ট হতে হবে। যদি L1 L2 ডিফারেন্ট না হয় তাহলে সেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। এটা হচ্ছে একটা খুব ফান্ডামেন্টাল কন্ডিশন জিওমেট্রিক্যাল আইসোমারিজমের, যে অ্যারিয়াল ডিস্টেন্স কি হতে হবে? ডিফারেন্ট হতে হবে। যদি অ্যারিয়াল ডিস্টেন্স ডিফারেন্ট হয় তবেই সেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। যেমন এটা। এবার আমি এখানে একটা
এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলটা দেখুন, এই যে ছবিতে যে এক্সাম্পলটা দেখাচ্ছি এই এক্সাম্পলটা দেখুন। এই এক্সাম্পলটাতে এই যে মিথাইল দুটো এইদিকে আছে এরকম করে লিখেছি, তাহলে দুটো মিথাইল ডিস্টেন্স L1 আর এই দুটো মিথাইলের মধ্যে ডিস্টেন্স L2। কোশ্চেন হচ্ছে L1 আর L2 সমান না ডিফারেন্ট? এরা কি সিস ট্রান্স আইসোমার? সিস ট্রান্স তো হবে। এই মলিকুলটা কি সিস ট্রান্স আইসোমার হবে? কি মনে হচ্ছে দেখে? হবে 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 মনে হচ্ছে, তাই তো? ডিস্টেন্স কি আছে, হবে না? আচ্ছা দেখুন, তাহলে এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অ্যালিন। ওই যে আমাদের সিলেবাসে ছিল না অ্যালিন সিস্টেম, তাহলে এদেরকে বলি অ্যালিন, যার মধ্যে এদের কিউমুলিন বলে, যাদের কিউমুলেটেড ডাবল বন্ড থাকে, মানে পরপর ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, এরকম করে ডাবল বন্ড আছে পরপর, কিউমুলিন বলে। তার মধ্যে এটা একটা অ্যালিন, অ্যালিন সিস্টেম। এরকম সিস্টেম যদি থাকে পরপর দুটো ডাবল বন্ড, এদের মধ্যে আমরা আবার এই কিউমুলিন গুলোকে দু রকম ভাবে দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি। একটাকে করি ইভেন, একটা অড। ইভেন মানে যাদের মধ্যে ইভেন ডাবল বন্ড থাকে, যেমন দুটো ডাবল বন্ড আছে, তাহলে ইভেন, ইভেন কিউমুলিন। আর অড কিউমুলিন কোনগুলোকে বলবো? যেগুলোর মধ্যে অড নাম্বার অফ ডাবল বন্ড থাকবে, এরকম আছে একটা দুটো তিনটে ডাবল বন্ড আছে, তাহলে ইভেন কিউমুলিন হতে পারে, অড কিউমুলিন হতে পারে। তাহলে এই ধরনের পলি অ্যালকিন, তাদের অ্যাডজাসেন্ট পাই বন্ড যাদের থাকে তাদেরকে আমরা কিউমুলিন বলি। ইভেন আর অড কিউমুলিন বোঝা গেছে? তাহলে এইখানে একটা ইভেন কিউমুলিন আমি নিয়েছি, যার টার্মিনাল কার্বনগুলোতে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট গ্রুপ আছে। এখন সবাই ভাবতে পারে যে এটা সিস আর এটা ট্রান্স, অনেক এরকম ভাবতে পারে যে এটা জিওমেট্রিক্যাল আইসোমার, কিন্তু না, এরা জিওমেট্রিক্যাল আইসোমার নয়। কেন নয় সেটা আমি বলছি। এদের যে এরিয়াল ডিস্টেন্স, এই দুটো গ্রুপের মধ্যে যা ডিস্টেন্স আর এই দুটো গ্রুপের মধ্যে যা ডিস্টেন্স, সেই দুটো ডিস্টেন্স সেম, L1 আর L2 সমান। আর আমরা জানি এরিয়াল ডিস্টেন্স যদি সমান হয় তবে তারা জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না। দে আর নট জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমার্স। তাহলে কি বলছি, কেমন করে হচ্ছে সেটা দেখাচ্ছি। স্ট্রাকচার যদি দেখি আমরা, এই যে অ্যালিন, তার যদি আমরা পাই বন্ডগুলোকে দেখি কিরকম আছে, এই কার্বনটা এই কার্বনটা আর এই কার্বনটা প্রথমে সিগমা বন্ডে কানেক্টেড, তাহলে এই কার্বনটা এবং এই কার্বনটা সিগমা বন্ডে কানেক্টেড। এই কার্বন দুটোর মধ্যে একটা পাই বন্ড আছে, তাহলে এই পাই বন্ডটাকে ধরছি যে বোর্ডের প্লেনে আছে। বোর্ডটা যে দেখতে পাচ্ছি না, বোর্ডটা যে প্লেনে আছে, আচ্ছা দেখতে পাচ্ছি না, কি যে হচ্ছে আজকে। ঠিক আছে, একবার বলে দেবেন, আমি শেয়ার করে দেবো সাথে সাথেই। এভাবেই করতে হবে, না হলে দেখছি আমি কি প্রবলেম হচ্ছিল। ওকে, দেখা যাচ্ছে এবার? তো এই কার্বন তিনটে সিগমা বন্ডে আছে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে যে বন্ডটা আছে পাই বন্ডটা, এই পাই বন্ডটা আমি ধরছি যে বোর্ডের প্লেনে আছে। এই পাই বন্ডটা, বোর্ডটাকে যে প্লেনে আমি রেখেছি সেই প্লেনে এই পাই বন্ডটা আছে। আচ্ছা, তাহলে নেক্সট পাই বন্ডটা তো পারপেন্ডিকুলার হবে এই পাই বন্ডের সাথে। তাহলে এখানকার যে পাই বন্ডটা আর এই পাই বন্ডটা, এই দুটো পারপেন্ডিকুলার হবে কিনা? পারপেন্ডিকুলার হবে। তাহলে এইখান কার্বনের যে দুটো গ্রুপ, এই মিথাইলটা ধরি অ্যাবভ, এই দিকে আছে অ্যাবভ দ্য প্লেন, তাহলে এটা বিলো দ্য প্লেন। তাহলে আমি বোঝাচ্ছি এরকম করে যে পাই বন্ডটা এইভাবে আছে, তাহলে যেদিকে পাই বন্ডটা যেভাবে থাকে তার সাথে পারপেন্ডিকুলার ভাবে গ্রুপ দুটো থাকবে, মিথাইল আর হাইড্রোজেন। তাহলে পাই বন্ডটা যদি এই প্লেনে থাকে, এই প্লেনে পাই বন্ড থাকে, তাহলে এর সাথে এইদিকে একটা আর এইদিকে একটা দুটো গ্রুপ, একটা অ্যাবভ দ্য প্লেনে একটা বিলো দ্য প্লেনে গেছে। আর এই পাই বন্ডটা, এই প্লেনটা কিভাবে আছে? এই প্লেনটা এইভাবে আছে ভার্টিক্যালি, এইরকম করে আছে। তাহলে একটা গ্রুপ এরকম উপরের দিকে যাবে, একটা গ্রুপ নিচের দিকে যাবে। তাহলে একটা গ্রুপ এরকম উপরের দিকে গেছে, একটা গ্রুপ নিচের দিকে যাচ্ছে। তার মানে কি এই মিথাইলটা আর এই মিথাইলটা একই প্লেনে নেই, পারপেন্ডিকুলার প্লেনে আছে। তাহলে এখান থেকে এটা বোঝাতে চাইছি যে যদি আমি এইটাকে প্লেন মনে করি কার্বনগুলোর, এই কার্বনগুলো ধরি এই প্লেনে আছে, তাহলে এই দুটো গ্রুপ এই কর্নারে থাকবে, এই দুটো গ্রুপ। কিন্তু এই দুটো গ্রুপ কি হবে? একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে এই প্লেনের মধ্যে দুটো গ্রুপ আছে, আর এই দুটো গ্রুপ কিন্তু আউট অফ দ্য প্লেনে আছে, ওর সাথে সেম প্লেনে নেই। তাহলে এটাকে আমি এরকম করে বোঝানোর চেষ্টা করছি যে আমি দুটো গ্রুপ ধরছি, এই দুটো গ্রুপ একটা হাইড্রোজেন একটা মিথাইল,
তারা এরকম করে আছে, আর বাকি দুটো গ্রুপ এরকম করে আছে, এখানে মিথাইল এখানে হাইড্রোজেন। তাহলে আমি আরেকবার বলছি, এই দুটো আমার হচ্ছে পারপেন্ডিকুলার প্লেন, এটা হচ্ছে আমার একটা একটা প্লেন, আর এটা একটা প্লেন, দুটো পারপেন্ডিকুলারলি আছে, যেটা পাই ইলেকট্রনের প্লেন দুটো। এইখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এরকম অবস্থায় আছে মিথাইল দুটো। তাহলে একটা মিথাইল উপরের দিকে আছে, আর একটা মিথাইল এরকম ভাবে আছে এই এই প্লেন বরাবর। তাহলে বলুন তো, আমার এই দুটো বুড়ো আঙ্গুলের মধ্যে ডিস্টেন্স যা আছে, আমি যদি হাতটাকে উল্টে দিই, এই হাতটাকে যদি উল্টে দিই, তাও ডিস্টেন্স একই থাকবে কিনা? মানে এই মিথাইলটার সাথে এই মিথাইলটার যা ডিস্টেন্স, আমি যদি এই মিথাইলটাকে তুলে এনে এখানে বসিয়ে দিই, তাহলে এই ডিস্টেন্সটাও একই হবে কিনা? একই হবে। ওই জন্যে এইখানকার যে দুটো ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্স সেম হলে এরা জিআই হবে না। আশা করছি বোঝা গেছে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখানোর এটা একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। তাহলে অ্যালিন, কোন ধরনের অ্যালিন জিআই দেখায় না? যদি অ্যালিনটা ইভেন হয়, তার মানে কোন ধরনের কিউমুলিন দেখায় না? যদি ইভেন কিউমুলিন হয়, যেমন এটা দুটো ডাবল বন্ড বা চারটে ডাবল বন্ডেরও যদি থাকে, তাহলেও সে দেখাবে না, কারণ প্রত্যেকটা প্লেন একটা একটার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তাহলে এই কনসেপ্টটা আশা করছি বোঝা গেছে। যদি অড কিউমুলিন হয়, অড কিউমুলিন মানে কি? তাহলে একটা পাই বন্ড, দুটো পাই বন্ড, তিনটে পাই বন্ড পর পর আছে। যদি তিনটে পাই বন্ড থাকে তাহলে কি হবে? তাহলে প্রথম প্লেনটা এভাবে, পরের প্লেনটা এভাবে, তারপরে প্লেনটা আবার এভাবে। তার মানে এই পাই বন্ডটা, এই পি অরবিটাল গুলো যেভাবে আছে, এই পি অরবিটাল গুলো একই প্লেনে থাকবে, মাঝখানের পি অরবিটাল গুলো পারপেন্ডিকুলারলি থাকবে। তার মানে এই যে গ্রুপগুলো যে প্লেনে, এই গ্রুপগুলো একই প্লেনে। তাহলে এই ডিস্টেন্সটা যদি L1 হয় আর এই ডিস্টেন্সটা যদি L2 হয়, তাহলে ডিস্টেন্স দুটো আলাদা হবে। আলাদা হবেই মানে এরা জিআই। ক্লিয়ার হয়েছে না হয়নি? ছবিটা আরেকবার দেখুন। এই দুটো কার্বনের মধ্যে যে পি অরবিটালটা থাকছে, এই দুটো কার্বনের মধ্যে যে পাই বন্ডটা থাকছে, সেটা যে প্লেনে থাকবে, পরের কার্বন দুটোর মধ্যে পাই বন্ডটা পারপেন্ডিকুলার, আর তারপরের কার্বন দুটোতে পাই বন্ডটা আবার এই প্লেনের সাথে সেম। তার মানে এখানকার মিথাইল হাইড্রোজেনটা যে প্লেনে আছে, এখানকার মিথাইল হাইড্রোজেনটাও সেই প্লেনেই আছে। যদি সেটা হয়, তাহলে মিথাইল দুটোর মধ্যে ডিস্টেন্স এখানে যা, এই মিথাইলটাকে এখানে নিয়ে গেলে এই দুটো ডিস্টেন্স আলাদা হবে। আর যেহেতু ডিস্টেন্স দুটো আলাদা হয়ে যাবে, তাহলে এটা জিআই শো করবে। এই অবধি কারো কোনো বুঝতে অসুবিধা? এইটুকুই পড়তে হবে অ্যালিন সিস্টেমে জিআই দেখাবে কি দেখাবে না। যদি জিআই না দেখায়, যেমন এই সিস্টেমটা জিআই হচ্ছে না, কিন্তু এই হ্যাঁ স্ক্রিন চলে গেছে না? যদি সমান হয় তাহলে তো জিআই হবে না। আর যদি জিআই না হয়, আর একটা কথা এখানে বলে রাখি, যদি জিআই না হয় কিন্তু টার্মিনাল কার্বনের গ্রুপ দুটো আলাদা আলাদা, এখানকার হাইড্রোজেন এখানকার মিথাইল, এখানকার হাইড্রোজেন এখানকার মিথাইল, এই গ্রুপ কমন হতে পারে, এরা জিআই দেখাবে না, এটা তো বোঝা গেছে, কিন্তু এরা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে ডিউ টু অ্যাক্সিয়াল কাইরালিটি। এটা আমরা পরে দেখব। এটা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে, কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। ঠিক আছে? আর এটা জিওমেট্রিক্যাল অপটিক্যাল কোনোটাও দেখাবে না, কারণ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি যদি দেখি, এখানে মাঝখানে প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এটা অপটিক্যালও দেখাবে না, জিওমেট্রিক্যাল দেখাবে, অপটিক্যাল দেখাবে না। আশা করছি কনসেপ্টটা বোঝা গেছে। তো কন্ডিশনটা কি? কন্ডিশনটা এটাই যে অড কিউমুলিন যদি হয়, তাহলে তারা জিআই শো করতে পারে। স্যার দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। স্ক্রিন তো দেখা যাচ্ছে এবার। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। অড কিউমুলিন যদি হয়, তাহলে তারা জিআই শো করতে পারে, যদি কন্ডিশনটা এরকম হয় যে এই কার্বনে এবং এই কার্বনে, টার্মিনাল কার্বনে, ভালো করে বুঝবেন, টার্মিনাল কার্বনের গ্রুপগুলোকে আলাদা আলাদা হতে হবে ইন্ডিভিজুয়ালি, এখানকার গ্রুপ কমন হতে পারে। তার মানে এবার আমাদের ডাবল বন্ডের পরিবর্তেই পুরো সিস্টেমটা থাকবে, ডাবল বন্ডের জায়গাতেই পুরো সিস্টেমটা থাকবে, এখানকার কার্বন আর এখানকার কার্বনের কন্ডিশন ওই একই রকম। তাহলে ডিফারেন্ট গ্রুপ ইন্ডিভিজুয়ালি যদি থাকে, তবেই সেটা জিআই শো করবে।
আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, কোনো ডাউট নেই। বলুন। স্যার ইভেন্ট কিউমিলিনটা একবার বুঝিয়ে দিবেন? ইভেন্ট কিউমিলিন হলে, ইভেন্ট কিউমিলিন হলে তারা আলাদা আলাদা প্লেনে চলে যায়, ডিস্টেন্স সেম হয়ে যায়, এরিয়াল ডিস্টেন্স সেম হয়ে যায়, তাহলে তারা জিআই দেখায় না। ওকে ওকে স্যার। আচ্ছা, নেক্সট, কটা জিআই দেখাবে কোন একটা মলিকিউল, সেটা কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ জিআই যদি জিজ্ঞেস করো, যে একটা মলিকিউল দিয়ে দিল, দিয়ে বললো যে এর কটা জিআই পসিবল, তো কটা জিআই পসিবল তার মধ্যে আমরা দুটো কেস দেখব, কেস 1 আর কেস 2। কেস 1 হচ্ছে যদি ডিসসিমিলার এন্ড হয় মলিকুলের মধ্যে। ডিসসিমিলার এন্ড মানে মলিকুলটাকে যদি দুদিক থেকেই নাম্বারিং করা না যায়, যে কোনো একদিক থেকে আইইউপিএসসি নাম্বারিং আমরা করি না 1 2 3 4, সেটা যদি শুধু একদিক থেকেই করা যায়, দুদিক থেকে যদি নাম্বারিং না করা যায়, মানে এরকম একটা মলিকুল হতে পারে যার দুদিক থেকেই নাম্বারিং করা যায়, যেমন আমি এরকম একটা মলিকুল যদি নিই যার দুদিকেই নাম্বারিং করা যাবে, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এখানে গ্রুপ যদি নিতে এদিক থেকেও নাম্বারিং করা যাবে অথবা এদিক থেকেও নাম্বারিং করা যাবে। যদি দুদিক থেকেই নাম্বারিং করা যায় তাহলে সেটা সিমিলার এন্ড বলি আমরা। আর ডিসসিমিলার এন্ড কখন হবে? যদি নাম্বারিংটা শুধু একদিক থেকে হয়, দুদিক থেকে না হয়। তাহলে যদি ডিসসিমিলার এন্ড থাকে তাহলে ডাইরেক্ট ফর্মুলা 2 টু দি পাওয়ার n। এনটা কি? এনটা হচ্ছে ওই যে স্টিরিও সেন্টার কাউন্ট করছিলাম, কতগুলো স্টিরিও সেন্টার আছে, তাহলে নাম্বার অফ স্টিরিও সেন্টার এখানে বসিয়ে দেবো 2 টু দি পাওয়ার n, তাহলে নাম্বার অফ জিআই হয়ে যাবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। কিন্তু যদি সিমিলার এন্ড থাকে, মানে মলিকুলটাকে যদি দুদিক থেকেই নাম্বারিং করা যায়, তাহলে ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলা হচ্ছে যদি না ইভেন নাম্বারের স্টিরিও সেন্টার থাকে, এন এর ভ্যালুটা যদি ইভেন হয়, ইভেন নাম্বারের স্টিরিও সেন্টার থাকলে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, এটা n বাই 2, হ্যাঁ এটাকে একটু লিখে দিই, এটা হচ্ছে n বাই 2 মাইনাস 1। আর যদি অড হয়, দেখতে পাচ্ছি না কে স্যার, দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি চেঞ্জ করুন আমারটাকে। রিজয়েন 1 মিনিট, আমারটাকে যার সমস্যা হচ্ছে তো রিজয়েন হয়ে যাচ্ছে। রিজয়েন পিন করে দিয়েছি, হ্যাঁ দেখুন এবার দেখা যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা আছে ওই জন্য মনে রিজয়েন। না না না, আমার আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন ওয়াইফাই থেকে। পিন করে দিয়েছি, এবার তো দেখা যাবে, সবার প্রথমেই থাকবে, দেখুন। আচ্ছা, এবার হচ্ছে যদি অড নাম্বারের এই এন এর ভ্যালু, এন মানে স্টিরিও সেন্টার, প্রথমে স্টিরিও সেন্টার কাউন্ট করব, স্টিরিও সেন্টার যদি অড হয়, অড নাম্বারের স্টিরিও সেন্টার হয়, তাহলে কি হবে? অড নাম্বারের স্টিরিও সেন্টার হলে ফর্মুলাটা অনেকটা একই রকম, n মাইনাস 1, এখানেও n মাইনাস 1, এখানে ছিল n বাই 2 মাইনাস 1, আর এটা হবে n মাইনাস 1 বাই 2। আচ্ছা, এটাকে কিভাবে মনে রাখবো? মনে রাখার একটা বুদ্ধি বলি, সেটা হচ্ছে ইভেন যদি কোনো নাম্বার হয় সেটাকে 2 দিয়ে ভাগ যায়, ইভেন নাম্বারকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে মাইনাস 1। তো আমি কি বলতে চাইছি, যে যদি ইভেন হয়, ইভেনকে 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে n বাই 2 মাইনাস 1, এই 2 দিয়ে ভাগ করে 1 বিয়োগ করতে হবে। আর যদি এটা অড হয়, অডকে তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে অড যদি 2 দিয়ে ভাগ না যায়, তাহলে আমরা কি করবো? প্রথমে অডটা থেকে 1 বিয়োগ করবো, এবার তো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। বোঝা গেছে? তাহলে আর ভুল হবে না কখনোই যে কোনটা কখন কোন ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, দেখুন একবার, আর ভুল হবে না তো। ইভেন আর অড এই জায়গাটা অনেকে গুলিয়ে যায়, যে কোনটা হবে, এটা হবে না এটা হবে, ভুলে যায় যে কোনটা n মাইনাস 2 বাই 1 না n মাইনাস 1 বাই 2। তো যদি ইভেন থাকে তার মানে 2 দিয়ে ডিভিজিবল, ডিভিজিবল বাই 2, আর ডিভিজিবল বাই 2 মানে হচ্ছে n বাই 2 মাইনাস 1 করতে হবে। আর যদি ডিভিজিবল না হয় তাহলে n মাইনাস 1 করলে সেটা ডিভিজিবল হবে বাই 2, তাহলে এটা 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই হয়ে যাচ্ছে পয়েন্ট। ওকে, এবার নেক্সট হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে এই মলিকুলটা, এই মলিকুলটাতে কটা স্টিরিও সেন্টার আছে প্রথমে কাউন্ট করতে হবে। এই কোশ্চেন, এরকম কোশ্চেন আসতে পারে এবার, হ্যাঁ, যে কতগুলো জিআই হবে এরকম মলিকুল দিয়ে জিজ্ঞেস করতে পারে। এই যে ডাবল বন্ডটা, এটা স্টিরিও সেন্টার, বোঝাই যাচ্ছে, কারণ এখানকার গ্রুপ আলাদা 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 আলাদা, আর বলছি না সব। তাহলে এটা একটা স্টিরিও সেন্টার, এটা একটা স্টিরিও সেন্টার, কিন্তু মলিকুলটাকে দুদিক দিয়ে নাম্বারিং করা যায় না, নাম্বারিং এই দিক থেকেই করতে হবে 1 2 3 করে। এইখানে ডাবল বন্ডটা কাছে, এই দিক থেকে নাম্বারিং করলে ভুল হয়ে যাবে। তাহলে যদি নাম্বারিংটা শুধু একদিক থেকে করা যায় তাহলে ডিসিমিলার মলিকুল। বা এরকম ভাবতে পারেন, মলিকুলটার একদম মাঝখান বরাবর দাঁড়াবেন, দাঁড়িয়ে দুদিকে দেখবেন, দুদিকে যদি মনে হয় যে একই তাহলে সিমিলার,
কিন্তু দুদিকে যদি মনে হয় ডিফারেন্ট তাহলে ডিসিমিলার। এইখানে দাঁড়িয়ে, এখানে যদি কেউ দাঁড়ায়, দাঁড়িয়ে এইদিকেও দেখবে এইদিকেও দেখবে, দুদিকে তাকাবে, তাকিয়ে যদি দেখে একদম মিডিল বরাবর মাঝখান থেকে মলিকুলটার মাঝখান থেকে দুদিকে তাকাতে হবে। যদি দুদিকে তাকানোর সময় সে দেখে যে এইদিকেও এইদিকেও সেম, তাহলে সিমিলার মলিকুল। আর যদি দুদিকে তাকিয়ে দেখে ডিফারেন্ট, তাহলে ডিসিমিলার মলিকুল। সিম্পল পয়েন্ট। অথবা এটাও মনে রাখতে পারেন যে নাম্বারিং যদি একদিক থেকেই শুধু করা যায়, দুদিক থেকে করা না যায়, তাহলে সেটা ডিসিমিলার মলিকুল। কটা স্টিরিও সেন্টার? দুটো, এন এর ভ্যালু 2। ফর্মুলা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2, 4টে আইসোমার। 4টে আইসোমার কি রকম হবে সেটা দেখিয়ে দিয়েছি। এইটা কি কি হতে পারে? সিস আর ট্রান্স। এটারও কি হতে পারে? সিস আর ট্রান্স। তাহলে এটারও সিস, এটারও সিস, দেখুন দুটোরই সিস, এটাও সিস আবার এটাও সিস, দুটো সিস হতে পারে। আচ্ছা, সিস সিস এটা একটা কন্ডিশন। এটা সিস, এটা ট্রান্স, এটা একটা হতে পারে সিস ট্রান্স, ঠিক। পরেরটা হচ্ছে এটা ট্রান্স, এটা সিস, ট্রান্স সিস, আর একটা ট্রান্স ট্রান্স। তাহলে 4টে আইসোমার হতে পারে। কারণ বলছি স্যার, এটা কি ইজেড তে কি বলা যাবে? ইজেড আমরা এখানে দেখছি কোথায়? ইজেড দেখার প্রশ্নই আসছে না, আমরা এখনো ইজেড দেখছিই না। আচ্ছা আচ্ছা, আমরা ঠিক শুধু আছে। আমরা শুধু সিস ট্রান্স দেখেই করছি, যে আমরা এখানে দেখছি ডাবল বন্ড দুটো, এখানে এটা একই দিকে আছে তাহলে সিস, এখানেও একই দিকে আছে তাহলে সিস, এই ডাবল বন্ডে এটা একই দিকে আছে তাহলে সিস, এই ডাবল বন্ডের অপোজিট দিকে আছে তাহলে ট্রান্স, এভাবে দেখছি। ওকে, তাহলে কি কি হতে পারে? 4টে, সিস সিস, সিস ট্রান্স, ট্রান্স সিস, ট্রান্স ট্রান্স। এই জন্য 4টে আইসোমার হয়ে গেল। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পলটা। সেকেন্ড এক্সাম্পলটা আসার সম্ভাবনা বেশি, কারণ এটাতে প্রবলেমটা হবে। সেটা হচ্ছে কি সিমিলার এন্ড। দেখুন নাম্বারিং এদিক থেকেও করা যায়, 1 2 3 4 5 6, এদিক থেকেও নাম্বারিং করা যায়, একই ব্যাপার। তাহলে যদি দুদিক থেকে নাম্বারিং করা যায় তাহলে সিমিলার, অথবা এখানে দাঁড়িয়ে দুদিকে দেখলে একই রকম লাগছে, একই রকম দুটো মলিকুল, দুদিক পার্টটাই, তাহলে সিমিলার এন্ড। তাহলে মলিকুলের মধ্যে যদি সিমিলার এন্ড থাকে তাহলে কি করতে হবে? তাহলে এখানকার সেন্টার আর এখানকার দুটো স্টুডিও সেন্টার দেখে নিলাম। তাহলে এই স্টুডিও সেন্টারটা আর এই স্টুডিও সেন্টারটা, এই দুটো স্টুডিও সেন্টার আমার। তাহলে দুটো স্টুডিও সেন্টার, এন এর ভ্যালু 2, ইভেন, ইভেনের ফর্মুলা লাগাতে হবে। 2 টু দি পাওয়ার 2 - 1, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2/2 - 1, তাহলে 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 + 1 3, 3টে হবে। 4টের জায়গায় এবার 3টে হবে, কিন্তু আমি এখানে 4টেই বানিয়েছি। দেখুন প্রথমটা হচ্ছে সিস সিস, ভালো কথা, সিস ট্রান্স, ঠিক আছে, ট্রান্স ট্রান্স, ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রান্সিস। কিন্তু আইডেন্টিক্যাল। ট্রান্সিস আর সিস ট্রান্সটা আইডেন্টিক্যাল, ওই জন্য এখানে 3টে পাওয়া গেল। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমাদের একে দেখার দরকার নেই। তাহলে এই দুটো যেহেতু আইডেন্টিক্যাল, ওই জন্য এইখানে আমরা একটা কম পেলাম। 4টে পাওয়ার কথা ছিল কিন্তু একটা কম পেলাম, এই জন্য যে এই দুটো মিলে একটাই হবে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার একদম, এখানে কোনো ডাউট নেই আর। এই কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এবার, হ্যাঁ, আমার যতটা ধারণা যে এই পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, যদি দেয় ডাইরেক্ট আপনারা পেরে যাবেন ফর্মুলা দিয়ে। এটা দেখুন, এটা তো সিমিলার এন্ড, এখানে দাঁড়িয়ে দুদিকে সেম। কটা স্টিরিও সেন্টার? 1টা 2টো 3টে, 3টে স্টিরিও সেন্টার। তাহলে ফর্মুলা হচ্ছে n3 অড। এবার তাহলে অডের ফর্মুলা লাগাতে হবে, 2 টু দি পাওয়ার 3 - 1, 2 টু দি পাওয়ার 2, 3/2, 2 টু দি পাওয়ার 1, তাহলে টোটাল হচ্ছে 6, 6টা আইসোমার হবে। এখানে আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি। 4 নম্বর একটা, আচ্ছা এটা একটু বলে দিই, সিমিলার এন্ড ডিসিমিলার এন্ড দেখে কি মনে হচ্ছে মলিকুলটাতে? ডিসিমিলার। ডিসিমিলার এন্ড, এই দিকটা আলাদা তো। ডিসিমিলার এন্ড, ডিসিমিলার এন্ড যদি হয় স্টিরিও সেন্টার দেখতে হবে, কটা স্টিরিও সেন্টার আছে। এই ডাবল বন্ডটা স্টিরিও সেন্টার, ওকে। এই ডাবল বন্ডটা কি স্টিরিও সেন্টার? রিং এর মধ্যে থাকা ডাবল বন্ড, যদি রিংটা 6 মেম্বার হয় না, না 8 হলে তাহলে এই দুটো ডাবল বন্ড নয়। আচ্ছা, এই ডাবল বন্ডটা স্টিরিও সেন্টার, ওকে, ডাবল বন্ডটা স্টিরিও সেন্টার, দুটো হলো। এই ডাবল বন্ডটা কি স্টিরিও সেন্টার? এই ডাবল বন্ডটা স্যার। না, এই ডাবল বন্ডটা স্টিরিও না, সেন্টার না। নয়, তাহলে এটা হবে না। কিন্তু দেখুন এইখানে যে রিং সিস্টেমটা আছে না, রিং সিস্টেমটা কিন্তু স্টিরিও সেন্টার। এই কার্বনটা আর এই কার্বনটাতে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, sp3 কার্বন, এগুলো, এই কার্বনটাও sp3, এই কার্বনটাও sp3, তাহলে রিংটা এখানে স্টিরিও সেন্টার, তাহলে ওটাও কাউন্ট করতে হবে। তাহলে কটা স্টিরিও সেন্টার হলো? 1টা 2টো 3টে। এই রিংটা, আমি এই জায়গাটা যে সবাই মিস করে যায়, এই রিং গুলোকে সবাই ভুলে যায়, রিং গুলোকে দেখে না, তার জন্য কাউন্টিং এ টোটাল কাউন্টিং গন্ডগোল হয়ে যায়। তাহলে রিং এর মধ্যেও দেখতে হবে, তাহলে এইখানে রিংটা স্টিরিও সেন্টার, এটা স্টিরিও সেন্টার, এটা স্টিরিও সেন্টার। কটা স্টিরিও সেন্টার হলো? 3টে, 2 টু দি পাওয়ার 3, 8টা আইসোমার হবে। নেক্সট আসি, নেক্সট এখানে আরেকবার বলুন।
স্যার রিং এর কার্বনটা কি করে স্টিরিও সেন্টার হলো স্যার? কোন কার্বনটা? রিং এর sp3 কার্বনটা স্টিরিও সেন্টার কি করে এটা হলো? রিং না, এই যে দেখুন রিং সিস্টেম। রিং হ্যাঁ। সিস্টেমের ক্ষেত্রে দুটো কার্বন আলাদা, sp3 কার্বন, তার মধ্যে দুটো করে গ্রুপ আলাদা, এই হাইড্রোজেন এই একটা গ্রুপ, এই হাইড্রোজেন এই একটা গ্রুপ, তাই তো রিংটা এবারে দেখাবে না সিস্ট্রান্স রিং সিস্টেমের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা দুটো তিনটে সেন্টার হলো। আচ্ছা, এবারে এই কোশ্চেনটা দেখুন, 5-এরটা। স্যার স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। বলছি রিং এর মধ্যে তো স্যার দুটো স্টিরিও সেন্টার আছে। কার মধ্যে? ইকুইভ্যালেন্ট না। কার মধ্যে? এটা হচ্ছে রিং এর মধ্যে কোথায় দুটো স্টিরিও সেন্টার? আছে। কোথায় দুটো তাহলে একটা কেন হচ্ছে? কোথায় দুটো স্টিরিও সেন্টার কোথায়? স্যার দুটো এন্ডে দুটো? দুটো এন্ডে রিং এর যে আচ্ছা আচ্ছা, আমি এটা প্রথমেই বললাম ওই জন্য যে যদি এটাকে আমরা স্টিরিও সেন্টার না বলে আমরা এটাকে স্টিরিও জোন কনসিডার করি। আমি এটা বললাম না তখন যে কখনো কখনো কি হয়, রিং এর জন্য এই পুরো রিং এ দুটো সেন্টার আছে, কিন্তু এই দুটো সেন্টারকে মিলে আমরা একটাই কনসিডার করি, সেটাকে একটা স্টিরিও জোন বলি। তাহলে যদি এরকম সিচুয়েশন আসে যে দুটো সেন্টারকে আছে, তাহলে দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কনসিডার করার দরকার নেই, ওটাকে আমরা একটা স্টিরিও জোন কনসিডার করব, ওটাকে স্টিরিও জোন বলে। কারণ এই দুটোর জন্যই তো সেম আইসোমারটাই পাচ্ছি না, কমন আইসোমারটাই পাচ্ছি। এটার জন্য যে আইসোমারটা পাচ্ছি, এটার জন্য ওই দুটোই আইসোমার পাচ্ছি, তার মানে চারটে পাচ্ছি না তো, তাহলে এই দুটোকে আলাদা ধরবো কেন? যদি চারটে পেতাম তাহলে এই দুটোকে আলাদা আলাদা ধরতাম। বোঝা গেছে? ওই জন্য এটাকে আমরা একটা স্টিরিও জোন বলি। স্টিরিও সেন্টার ঠিক বলে না এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে স্টিরিও জোন বলে। রিং এর ক্ষেত্রে বা কিউমুলিনের ক্ষেত্রে ওদেরকে স্টিরিও জোন বলে। আচ্ছা, এটা আসি, এটাতে দেখি পাঁচের এক্সাম্পল। হ্যাঁ, রিং এর যে নাম্বার গুলো মিন্স কার্বন নাম্বার 1-4, এটা যেমন 1-4 পজিশন আছে, হুম, তার মানে যে কোনো পজিশনেই আমরা ওটা দেখতে পারি, তাই না? sp3 হ্যাঁ কার্বন। হ্যাঁ, যে কোনো পজিশনেই হতে পারে, 1-2 হতে পারে, 1-3 হতে পারে, 1-4 হতে পারে। এরকম কোশ্চেন আসে তো Okay, sir. যে ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের কটা আইসোমার হবে? ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, তাহলে মিথাইল দুটো এখানে রাখলে দুটো, মিথাইল দুটো এখানে রাখলে, মিথাইল দুটো এখানে রাখলে, এরকম কোশ্চেন আসে তো। ঠিক আছে, যাই হোক, অত বেশি যেতে হবে না আমাদের, এগুলো কোশ্চেন আর ডাইরেক্ট এগুলোই আসবে না মনে হয় আমার, তো আমি দেখাচ্ছি একবার। কারণ আমি মাদ্রাসা কোশ্চেনটা পেলাম, মাদ্রাসা বোর্ড যেটা পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনটাতে খুব ভালো কোশ্চেন করেছে, ওই লেভেল যদি হয় তাহলে তো পড়তে হবে। আচ্ছা, এখানে দেখুন, এইটা স্টিরিও সেন্টার, কোনো ডাউট নেই। এই কার্বনটা, এই রিংটাকে আর স্টিরিও সেন্টার বলা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কারণটা কি? কার্বনটা sp2, এই যে ডাবল বন্ড গুলো এবার এখানে হয়েছে। তাহলে সিচুয়েশনটা দেখুন, জাস্ট এই দুটো এক্সাম্পলকে কম্পেয়ার করুন। এইখানে ডাবল বন্ড গুলো এই পজিশনে যখন ছিল তখন স্টিরিও সেন্টার হয়ে গেছিল, ডাবল বন্ডের পজিশনটা যেই এখানে চেঞ্জ হয়ে গেল না, আর স্টিরিও সেন্টার থাকলো না, এটা প্লানার হয়ে গেল না, এই কার্বনটা sp2, এটাও sp2। ওই জন্য এই সিচুয়েশনের জন্য আর জিআই দেখাবে না। আর এটা একটা দুটো, তাহলে দুটো হলো চারটে ডিসিমিলার এন্ড। এরকম আরো আমি এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পল গুলো আমাদেরকে এখানে একবার দেখে নেবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি তাহলে ওটা আবার পরে দেখে দেবো। ঠিক আছে, আশা করছি কোনো, চলে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি সাথে সাথেই শেয়ার করে দেবো, কিছুক্ষণ অন্তর অন্তর চলে যাচ্ছে। আচ্ছা, এটা বলি 6-এর এক্সাম্পলটাতে এটা স্টিরিও সেন্টার, ওকে, কোনো ডাউট নেই। এখানে দেখুন, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, অড না ইভেন? অড জিআই দেখায়, অড জিআই দেখায়, মাথায় রাখতে হবে, অড জিআই দেখায়, ইভেন দেখায় না, অড জিআই দেখায়। তাহলে অড কিউমুলিন, কিন্তু অড কিউমুলিন হলেই হবে না, টার্মিনাল গ্রুপগুলোকে ডিফারেন্ট হতে হবে। এই কার্বনের দুটো গ্রুপ আলাদা, হাইড্রোজেন ক্লোরিন, এই কার্বনের দুটো গ্রুপ আলাদা, হাইড্রোজেন আর এই গ্রুপটা। তাহলে এই পুরো জোনটা একটা স্টিরিও জোন, তাহলে এটাকে একটা স্টিরিও জোন ধরতে হবে। তাহলে কটা স্টিরিও সেন্টার? দুটো, তাহলে দুটো হলে 4। ঠিক আছে, আচ্ছা, স্যার এটা আরেকবার রিপিট করুন। এটা দেখুন, এই জায়গাটাতে এটা স্টিরিও সেন্টারটা নিয়ে তো কোনো ডাউট নেই। এই জায়গাটাতে দেখলে কি হবে, এটা অড, কটা কার্বন আছে, কটা ডাবল বন্ড আছে? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে ডাবল বন্ড আছে না, তাহলে অড অ্যালিন, অড কিউমিলিন। অড কিউমিলিন হলে জিআই দেখায়, কিন্তু তারও একটা কন্ডিশন আছে, অড কিউমিলিন হলেই হবে না, টার্মিনাল কার্বন গুলোর গ্রুপ দুটো ডিফারেন্ট হতে হবে, যেটা বললাম আমি একটু আগে। তাহলে টার্মিনাল কার্বন মানে এই কার্বনটা আর এই কার্বনটা, এই অ্যালিন, এই কিউমিলিন সিস্টেমে। তাহলে এই কার্বনটাতে গ্রুপ দুটো আলাদা কিনা, হাইড্রোজেন আর ক্লোরিন আলাদা গ্রুপ, আর এই কার্বনের গ্রুপ দুটো আলাদা কিনা, হাইড্রোজেন আর এই গ্রুপটা।
ওই জন্য এটা দেখাবে। কিন্তু যদি এখানে দুটো হাইড্রোজেন হয়ে যেত তাহলে ধরতাম কি, তাহলে এইটাকে আর সেন্টার ধরতাম না। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝলাম। ওকে। এবার আসি স্পাইরেন। স্পাইরেন ছেড়ে দিচ্ছি, স্পাইরেন পড়াবো না, তো পড়াই আছে যখন তখন আবার স্পাইরেন বলে দিই একবার। স্পাইরেন মানেও একই রকম ব্যাপার, ভালো করে ভাবুন। এখানে একটা রিং আছে আর এই একটা রিং আছে, দুটো রিং পরপর কানেক্টেড, একটা কার্বনের সাথে কানেক্টেড, তাদেরকে আমরা স্পাইরেন বলি। এরকম যদি কম্পাউন্ড থাকে, তার মানে একটা কম্পাউন্ড আমি এখানে দেখাচ্ছি, একটা কম্পাউন্ড এরকম আছে, আর এখানে আছে মিথাইল, এখানে এইচ, এটাতে এখানে আছে মিথাইল, এখানে এইচ। ঠিক আছে, আবার আর একটা আমি নিচ্ছি যেটাতে হচ্ছে এখানে মিথাইল, এখানে এইচ, আর এই মিথাইলটা উল্টো দিকে। এবার এই দুটো জিজ্ঞেস করবে জিআই কিনা। স্যার এটাও অ্যালিনের মতন। এটা অ্যালিনের মতোই সিস্টেমটা, আমি আরেকবার বলে নিচ্ছি অ্যালিনের মতো সিস্টেমটা কিরকম করে, যে এই রিংটাকে ধরছি অন দা প্লেন, তাহলে এই প্রথম রিংটাকে অন দা প্লেন ধরছি, যে প্লেন আমি দেখাচ্ছি বোর্ডের প্লেন এটা। এই কার্বনটা তো sp3, তার মানে একটা গ্রুপ বিলো দা প্লেনে যাবে, একটা অ্যাবভ দা প্লেনে আসবে। তাহলে এই মাঝের কার্বনটা sp3, এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, সবগুলো কার্বনই কিন্তু sp3। এই কার্বনটাও sp3, এই মাঝের কার্বনটাও sp3, এই কার্বনটাও sp3, এই তিনটে কার্বনই sp3। যদি তিনটে কার্বনই sp3 হয় তাহলে এরাও তো 3D, এটাও 3D, তাহলে প্ল্যানার কেউ নয়। তাহলে কি হবে, এই গ্রুপটা যদি অন দা প্লেন থাকে তাহলে একটা বিলো দা প্লেনে যাবে, একটা অ্যাবভ দা প্লেনে আসবে sp3। আচ্ছা, এই কার্বনটাতে তাহলে এটা যদি বিলো দা প্লেন হয় তাহলে এটাও বিলো দা প্লেন যেতে হবে, কারণ এটা তো রিং। এটা যদি অ্যাবভ দা প্লেনে আসে তাহলে এটাও অ্যাবভ দা প্লেনে আসবে। এই কার্বনে তাহলে বাকি দুটো গ্রুপ কিসে যাবে, অন দা প্লেন। তাহলে এই হাইড্রোজেন অন দা প্লেন, মিথাইল অন দা প্লেন, তাহলে এই দুটো অন দা প্লেনে চলে এলো। আচ্ছা, এই কার্বনে এই দুটো অন দা প্লেন, তাহলে এই দুটো যদি অন দা প্লেন হয় তাহলে এটা অ্যাবভ দা প্লেন আসবে, এটা বিলো দা প্লেন যাবে, sp3 তো। তাহলে বোঝাই যাচ্ছে যে এই মিথাইলটা আর এই মিথাইলটা একই প্লেনে নেই। এই মিথাইলটা আছে বোর্ডের প্লেনে, আর এই মিথাইলটা আছে অ্যাবভ দা বোর্ড প্লেনে, যে পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে তার উপরে আছে। তাহলে এবার বলুন এরিয়াল ডিসটেন্স একই হবে না আলাদা হবে? ওই যে অ্যালিন সিস্টেমের মতোই হলো, এরিয়াল ডিসটেন্স একই হবে। তাহলে এরিয়াল ডিসটেন্স একই হয় তাহলে এটা জিআই নয়, বোঝা গেল কি, নট জিআই। কারো ডাউট? স্পাইরেন সবসময় এরকম দুটো প্লেনেই থাকবে? অবশ্যই, তো এই কার্বনটা sp3 না, তো পারপেন্ডিকুলার প্লেন হয়ে যাবে তো সবসময়। ওকে ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে, এটাকে বলে ইভেন। ইভেন মানে যদি দুটো রিং থাকে তাহলে বলে ইভেন স্পাইরেন, আর যদি তিনটে রিং থাকে তাহলে বলে অড স্পাইরেন। অড স্পাইরেন ওই অড অ্যালিনের, অড কিউমুলিনের মতোই একই রকম। তাহলে ইভেন স্পাইরেন দেখায় না জিআই, কিন্তু অড হলে কি হবে, প্রথম রিংটা অন দা প্লেন, পরের রিংটা পারপেন্ডিকুলার প্লেনে, তারপরের রিংটা তো আবার অন দা প্লেন হবে, তার মানে এই গ্রুপগুলো একই প্লেনে থাকবে, এরিয়াল ডিসটেন্স ডিফারেন্ট হবে, জিআই শো করবে। তাহলে একই কিউমুলিনের ক্ষেত্রেও যে কন্ডিশন, স্পাইরেনের ক্ষেত্রেও সেম কন্ডিশন, জিআই শো করার। ইভেন দেখাবে না, অড দেখাবে। তাহলে এখানে কন্ডিশন লেখা আছে যে অড স্পাইরেন ক্যান শো জিআই, কিন্তু কন্ডিশন কি, টার্মিনাল কার্বনের গ্রুপগুলো আলাদা হতে হবে ইন্ডিভিজুয়ালি। টার্মিনাল কার্বন জিআই, টার্মিনাল কার্বনের 2 ডিফারেন্ট গ্রুপস থাকতে হবে ইন্ডিভিজুয়ালি। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা গেল এখানেও হাইড্রোজেন দিল, এখানেও হাইড্রোজেন দিল, বা এখানেও মিথাইল দিল, এখানেও মিথাইল দিল, তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এবার লাস্ট যেটা আমাদের সিলেবাসে আছে, বাইফিনাইল। স্পাইরেন নেই, হ্যাঁ স্পাইরেন নেই, অ্যালিন আছে, স্পাইরেনটা নেই, কিন্তু বাইফিনাইল আছে। আচ্ছা, বাইফিনাইলটা এবার একটু ভালো করে বলি। বাইফিনাইলের ক্ষেত্রে আমরা একটা বেনজিন রিং নিলাম, আর একটা বেনজিন রিং এর সাথে কানেক্টেড আছে, তাহলে দুটো বেনজিন রিং কানেক্টেড আছে, এটাকে আমরা বলছি বাইফিনাইল। এই যে বন্ডটা, এই বন্ডটাকে কি বন্ড বলে, যেটা দুটো বেনজিন রিং এর মধ্যে কানেক্টেড, দুটো বেনজিন রিং এর মধ্যে কানেক্টেড বন্ডটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা পিভটাল বন্ড। আচ্ছা, এই পিভটাল বন্ডের রেসপেক্টে এটা রোটেট করতে পারে, এইখানে রোটেট করতে পারে।
কিন্তু জিআই হওয়ার কন্ডিশন হচ্ছে রোটেশন রেস্ট্রিক্টেড হতে হবে। এখানে এটা রোটেট করতে পারে, এটা ইজিলি রোটেট করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এই বাইফিনাইলের এই পজিশনটা আর এই পজিশনটা, এই দুটো অর্থ পজিশনগুলোতে, এই অর্থ পজিশনগুলোতে যদি আমি দুটো দুটো গ্রুপ লাগিয়ে দিই, বড় বড় গ্রুপ, যেমন এই কেসটা কি করেছি, এই ফিনাইল রিং এর এইখানে একটা নাইট্রো গ্রুপ অ্যাড করেছি আর এখানে একটা COOH গ্রুপ অ্যাড করেছি। সেকেন্ড ফিনাইলটা তো এই অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ আর এখানে ফিনাইল গ্রুপ। তাহলে কি হবে, এইরকম সিচুয়েশনটা হবে। দেখুন আমার কাছে এই একটা প্লেন যার মধ্যে দুটো গ্রুপ আছে, একটা নাইট্রো একটা একটা COOH, আর এই বরাবর একটা প্লেন আছে যার একটা নাইট্রো একটা COOH, এইভাবে মলিকুলটা আছে। আগে যখন এরা ছিল না, মাইকটা অফ করো। কার মাইক অন আছে? আচ্ছা, তাহলে এখানে এরকম ভাবে দুটো প্লেন আছে, পারপেন্ডিকুলারলি প্লেন দুটো থাকবে। কেন এরা একই প্লেনে আসতে পারবে না? কারণ যখনই একই প্লেনে আসবে তখনই এই নাইট্রো গ্রুপ, আমি এখানে দেখাচ্ছি, এই যে যদি এরা একই প্লেনে আসতে চায় তাহলে এই গ্রুপগুলোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। এই যে নাইট্রো গ্রুপ দুটো আর এই COOH গ্রুপ দুটোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। ওই জন্য এইটা কি করবে, পিভটাল বন্ড বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে, তাহলে আর স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপার নেই। তাহলে এই বন্ডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকবে। ওই জন্য আমি এইখানে যে বেঞ্জিন রিংটাকে দেখিয়েছি, এই বেঞ্জিন রিংটাকে দেখিয়েছি যে এটা এইরকম প্লেনে আছে, মানে পারপেন্ডিকুলার প্লেনে আছে, আর এটা অন দা প্লেনে আছে। এই ছবিটা বোঝা গেছে তো, যে এই রিংটা পারপেন্ডিকুলার প্লেনে আছে, তার মানে এই এটা অ্যাবভ দা প্লেন আর এটা বিলো দা প্লেন, আর এই দুটো অন দা প্লেন। সিচুয়েশনটা বোঝা গেছে? তাহলে এইরকম করে আছে গ্রুপগুলো। এবার এটা রোটেট হতে পারবে না, কারণ রোটেট হতে গেলে এবার এই গ্রুপগুলোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। তাহলে এই যে রোটেশনটা, এই রোটেশনটা এবার রেস্ট্রিক্টেড হয়ে গেল। আর রেস্ট্রিক্টেড রোটেশনের ক্ষেত্রে জিআই দেখা যায়। তো এখানে যেই রেস্ট্রিক্টেড রোটেশন হবে তখনই আমরা কি দেখবো, জিআই দেখা যেতে পারে। আমি এখানে বলছি না, এটা এখনো আসেনি। তো এটা রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। তাহলে যদি রেস্ট্রিক্টেড রোটেশন হয়ে যায় তাহলে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো পারপেন্ডিকুলারলি থাকবে না, নাইট্রোটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, এরকম থাকবে না যে নাইট্রো দুটোর মধ্যে ডিস্টেন্স। তাহলে আমি এখানে বলছি যে এই বেঞ্জিন রিংটাতে দেখছি, তাহলে এই যে নাইট্রোটা উপরের দিকে আছে, COH এই দিকে আছে, আর এখানকার নাইট্রো আর COHটা এইভাবে আছে পারপেন্ডিকুলারলি। আমি ব্যাপারটা দেখাচ্ছি আরেকবার। আমি যদি এইটাকে একটা প্লেন কনসিডার করি, এই প্লেনটা যদি আমি দেখি, আচ্ছা এখানে ছবিটা আঁকা আছে, এই প্লেনটাকে যদি দেখি তাহলে এইখানে যে নাইট্রো গ্রুপটা আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে চলে গেছে প্লেনের। এখানে একটা, এই দুটো অন দা প্লেনে আছে, এই প্লেনের উপরে আছে, আর এখানে COOH নাইট্রো নিচের দিকে চলে গেছে। তাহলে নাইট্রো গ্রুপ দুটোর মধ্যে ডিস্টেন্স যদি আমি উল্টেও দিই একই থাকবে না, আলাদা হবে। আপনারা এরকম করে ভাবুন, হাতটাকে এই দুটো করে নিন এরকম করে, তাহলে এটা এই দুটো বোঝা যাচ্ছে তো। তাহলে এখানে আছে নাইট্রো, আর একটা নাইট্রো আছে আমার এই ফিঙ্গারটা। তাহলে নাইট্রো যদি হয় এটা, তাহলে এটাকে যদি আমি উল্টেও দিই তাহলে ডিস্টেন্স একই থাকবে না, আলাদা হবে? একই থাকবে। তাহলে এরিয়াল ডিস্টেন্স সেম তো। তাহলে এরিয়াল ডিস্টেন্স সেম হলে তো আর জিআই হয় না। বোঝা গেল? তার মানে কি, তার মানে যদি বাইফিনাইল হয়, বাইফিনাইলের ক্ষেত্রে এই রোটেশনটা রেস্ট্রিক্টেড, ঠিক আছে, কিন্তু এরা জিআই দেখাবে না। তাও রোটেশনটা রেস্ট্রিক্টেড আছে কিন্তু তবুও জিআই দেখাবে না, কারণ এরিয়াল ডিস্টেন্সটা সেম। কিন্তু এটা অপটিক্যাল আইসোমার, ওই যে বললাম যেখানে এরকম ক্ষেত্রে জিআই হবে না, তারাও ওয়াই হবে। এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে এই অর্থ পজিশনের গ্রুপ দুটো যদি আলাদা আলাদা হয় এবং এই দুটো সিগনিফিকেন্টলি বিগ গ্রুপ হতে হবে, এদের মধ্যে যদি কোনো একটা হাইড্রোজেন হয় তাহলে হবে না। যেরকম ভাবলেন এখানে একটা গ্রুপ আছে আর এখানে একটা হাইড্রোজেন নিয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না, তাহলে রোটেশন পসিবল হবে। কিন্তু যদি দুটো গ্রুপই সিগনিফিকেন্টলি বিগার গ্রুপ হয় তাহলে রোটেশনটা রেস্ট্রিক্টেড হবে। আর রোটেশনটা যদি রেস্ট্রিক্টেড হয় তাও ওটা জিআই দেখাবে না, কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। অপটিক্যাল আইসোমারিজম দেখাবে, জিআই দেখাবে না, কারণ এই দুটোর ডিস্টেন্স সেম হয়ে যাবে, এরিয়াল ডিস্টেন্সটা। ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এটা অপটিক্যাল আইসোমারিজম তো দেখাবে, তার মানে একটা প্লাস হবে
আর এর মিরর ইমেজটা মাইনাস হবে, এর মিরর ইমেজটা এর সাথে সুপার ইম্পোজেবল হবে না। তাহলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। এই প্লাসটা মাইনাসে কনভার্ট হবে কখন? যদি এই বন্ডটা রোটেট হয়ে যায়। তাহলে মানে এই এই বরাবর যদি এটা রোটেট হয়ে যায়, ঘুরে যায়, তাহলে কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? আমি কি বোঝাতে পারছি কথাটা? যেহেতু স্যার, যেহেতু বুঝতে পেরেছি। রোটেশনটা রেস্ট্রিক্টেড, তাহলে এটা যে কোনো একটা আইসোমার হিসেবে থাকবে, তার মানে হয় প্লাস অথবা মাইনাস। তার মানে এবার যদি কোনো কারণে এটা রোটেট হয়ে যায়, তাহলে তো অন্য আইসোমারটা হয়ে যাবে, তো প্লাসটা মাইনাসে কনভার্ট হতে পারে। এটা কখন করা যেতে পারে? যদি টেম্পারেচার হাই করা হয়। টেম্পারেচার হাই করলে কি হবে? এই যে পিভটাল বন্ডটা আছে, এই বন্ডটা একটু বেশি ভাইব্রেট করবে, তার মানে রিং দুটো এরকম দূরে সরে যেতে পারে, তাহলে তো রোটেশনে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে যদি এটা কাছাকাছি ছিল তখন রোটেশনের রেস্ট্রিকশন ছিল, কিন্তু যেই একটু টেম্পারেচার দিয়ে হিট করব তখন কি হবে? এটা একটুখানি এরকম বন্ডটা সরে যাবে, এই ভাইব্রেশনের জন্য বন্ডটা এরকম ভাইব্রেট করবে, এবং যখন সরে যাবে তখন এটা রোটেট হয়ে যেতে পারে। তো ওই জন্য টেম্পারেচারের মাধ্যমেই এটা রেসিমাইজেশন করা যেতে পারে। তার মানে প্লাসটাকে প্লাস মাইনাসে কনভার্ট করা যেতে পারে জাস্ট বাই হিটিং। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? আমাদের একটা কনসেপ্ট ছিল রেসিমাইজেশন টেকনিক, এখানে একটা মানে কোশ্চেন আছে, মানে সিলেবাসে আছে রেসিমাইজেশন। এটা একটা তার কন্ডিশন যে টেম্পারেচার দিলে বাইফিনাইল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে সেই বাইফিনাইল কিন্তু কি হতে পারে? রেসমিক মিক্সচারে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ তখন রোটেশনটা ফ্রি হয়ে যায়। আশা করছি কনসেপ্টটা বোঝা গেছে, কোনো ডাউট নেই। আছে ডাউট? বলুন ধ্রুব স্যার। স্যার বলছি যে আপনি যে বলছেন অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাহলে ওটা কি আমরা কাইরাল বলতে পারবো মলিকুলটা? হ্যাঁ অবশ্যই, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল অবশ্যই কাইরাল। এই ধরনের কাইরালিটিকে বলা হয় অ্যাক্সিয়াল কাইরালিটি। এখানে এই অ্যাক্সিস বরাবর মলিকুলটা কাইরাল। কার্বন থাকবে না তাও? হ্যাঁ, কাইরাল কার্বন কাইরাল কার্বন নেই। আমি এটা ওই জন্যই প্রথম দিন বলেছিলাম যে কাইরাল আর কাইরাল কার্বন আর কাইরাল, এই কাইরালিটি এই দুটো জিনিস আলাদা। কাইরালিটি কথাটা মানে হচ্ছে হ্যান্ডের মতো, যদি কেউ তার মিরর ইমেজের সাথে নন সুপার ইম্পসিবল হয় তাহলেই সে কাইরাল, সাথে কাইরাল কার্বন থাক না থাক। ওকে স্যার। ওকে, ওই জন্য আমি কখনো কাইরাল কার্বন এই টার্মটা ইউজ করি না, আমি ইউজ করি স্টিরিও সেন্টার অথবা স্টিরিওজেনিক সেন্টার। যে কার্বনে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে, সবাই সেটাকে কাইরাল কার্বন বলে, আমি সেটাকে স্টিরিও সেন্টার বলি। কাইরাল কথাটা আমি শুধু মলিকুলের জন্য ইউজ করি ওভারঅল। যাই হোক, বলা যায় দুটো ক্ষেত্রেই। আচ্ছা, তাহলে এটা কন্ডিশন বোঝা গেছে। এবার দেখুন এই মলিকুলটাতে 3টে রিং আছে। প্রথম রিংটা যে প্লেনে, পরের রিংটা তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে, তারপরের রিংটা আবার একই প্লেনে। তাহলে প্রথম রিংটা যে প্লেনে, তারপরের রিংটা পারপেন্ডিকুলার, তারপরের রিংটা আবার একই প্লেনে। তাহলে এবার নাইট্রো গ্রুপগুলোর মধ্যে ডিসটেন্স আলাদা হবে কি হবে না? হবে। তাহলে এটা জিআই শো করবে, আলাদা হবে, তাহলে এবার আলাদা। এবার জিআই শো করবে। তাহলে এবার জিআই হবে, কিন্তু ওয়াই হবে না, কারণ প্লেন অফ সিমেট্রি আছে। আচ্ছা, আশা করছি এই কনসেপ্টটা পুরো বোঝা গেছে। এখানে বাট্রেসিং এফেক্ট বলে একটা এফেক্ট আছে, সেটা আমি একবার বলি। এরকম কোশ্চেনে যদি হয় আর কি, বাই চান্স যদি হয়, বিই এফেক্ট বলে, অথবা এটাকে আবার বলে বাট্রেসিং এফেক্ট। বাট্রেসিং এফেক্ট বলে, ঠিক আছে? কিরকম ব্যাপারটা? যে একটা সিস্টেম আছে, এখানে এখানে আছে আয়োডিন, এখানে হাইড্রোজেন, পেনজিন রিং আছে, হ্যাঁ, আর এখানে আছে ক্লোরিন, আর এখানে হাইড্রোজেন। এই বন্ড বরাবর রোটেশন পসিবল কিনা? পসিবল, হাইড্রোজেন আছে তো। ওকে, হাইড্রোজেন আছে, পসিবল, রোটেশন পসিবল। এবার আমি সিস্টেমটাকে একটু চেঞ্জ করছি। এখানে আয়োডিন, এখানে হাইড্রোজেন। আচ্ছা, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। আমি এবার কি করলাম, এই মেটা পজিশনে এখানে একটা COOH গ্রুপ লাগিয়ে দিলাম। দুটোই রোটেশন হবে, এটারও রোটেশন হবে। কোশ্চেন যেটা আসবে, কোনটাতে রোটেশনাল এনার্জি বেশি লাগবে, মানে কোনটা রোটেট হতে বেশি এনার্জি দরকার হবে? ফার্স্টেরটা।
পরেরটা, এইটা রোটেশনের সময় বেশি এনার্জি লাগবে, এটাকে বাট্রেসিং এফেক্ট বলে বা বি ইফেক্ট বলে। যদি মেটা পজিশনে কোনো বড় গ্রুপ থাকে তাহলেও রোটেশনের এনার্জি ডিফারেন্ট হয়। এর কারণটা হচ্ছে যে যখন রোটেশন হবে তখন এই হাইড্রোজেনটা আর এই আয়োডিনটার মধ্যে একটা স্টেটিক হিন্ড্রেন্স তো হবে, একটুখানি হলেও তো হবে এই দুটোর মধ্যে একটু, বা ক্লোরিনটা যখন এখানে চলে আসবে ঘুরে, তখন ক্লোরিন আর আয়োডিনের মধ্যে তো একটা স্টেটিক হিন্ড্রেন্স হবে না? তখন ক্লোরিনটা ঘুরে ওখানে চলে আসবে, আয়োডিনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তখন আয়োডিনটা কি করবে, এই দিকে যাওয়ার চেষ্টা করবে, স্ট্রেস হবে ওই দিকে, মানে ক্লোরিনটা সামনে চলে এলো আয়োডিনের, তাহলে আয়োডিনটা কি করবে, একটু এই দিকে সরে যাওয়ার চেষ্টা করবে ওই দিকটায়। তাহলে আয়োডিনটা যে সরে যাওয়ার চেষ্টা করবে, এখানে তো এই গ্রুপটা বসে আছে, সে আবার এটাকে এইদিকে ঠেলে দেবে, সাপ্রেস করার চেষ্টা করবে, তাহলে রোটেশনটা একটুখানি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, পুরোপুরি রেস্ট্রিক্টেড হবে না কিন্তু তবুও রেস্ট্রিক্টেড হবে। এটাকে বাট্রেসিং এফেক্ট বলে। বাট্রেসিং করা মানে হচ্ছে কাউকে ফোর্সফুলি কোনো কিছুতে এ করা। তো এখানে হচ্ছে এই দিক থেকে এটাকে ঠেলে দিচ্ছে আয়োডিনটাকে, যে না এইদিকে আসা যাবে না, তাহলে কি হবে, এই রোটেশনটা কিছুটা হলেও আগের তুলনায় বেশি রেস্ট্রিক্টেড থাকবে। তো কোশ্চেন হতে পারে যে দুটো মলিকুলের মধ্যে কার রোটেশনাল এনার্জি বেশি, ঠিক আছে, মেটা পজিশনে থাকলে হয়। আশা করছি কনসেপ্টটা বোঝা গেছে। কারো কোনো ডাউট আছে বলুন। অনেক কিছু আছে পড়ানোর, কিন্তু সময়ের অভাবে সবকিছু পড়ানো যাবে না, যেটুকু পড়ানো যাবে সেটুকু পড়াচ্ছি। যদি কোশ্চেন আসে এর 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 থেকে ডিপলি কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব কম আছে। ফিজিক্যাল প্রপার্টিজ অফ জিআই নিয়ে একটুখানি বলে নিই। ফিজিক্যাল প্রপার্টিজ, আচ্ছা, ডাইপোল মোমেন্ট হতে পারে, সিস আর ট্রান্স যদি দেয় কার ডাইপোল মোমেন্ট বেশি হবে, এরা ট্রান্স, ডাইপোল মোমেন্ট 0। আচ্ছা, ট্রান্স হলে কি সবসময় ডাইপোল মোমেন্ট 0 হবে? ট্রান্স হলে কি সবসময় ডাইপোল মোমেন্ট 0 হবে? নাও হতে পারে। ডাইপোল মোমেন্ট সিস আর ট্রান্স কার বেশি? সিসের ক্ষেত্রে বেশি। সিসের ক্ষেত্রে বেশি, সেটা কি সবসময় হবে? গ্রুপগুলোর উপরে নির্ভর করবে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে CH3, এখানে Cl, আর এখানে CH3, এখানে Cl। দেখুন, এটা সিস, হাইড্রোজেন কমন গ্রুপ আছে, এটা ট্রান্স, হাইড্রোজেন অপোজিট দিকে। এই সিসটাতে এই দিকে ডাইপোল মোমেন্ট কাজ করছে, এটা ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করছে, তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্টটা কিন্তু যোগ হয়ে যাবে, ভেক্টর যোগ হয়ে যাবে। আর এখানে ডাইপোল মোমেন্ট এটা এই দিকে কাজ করছে আর এটা এই দিকে কাজ করছে, তাহলে এটা একটা এই দিক, এই ডিরেকশনে, একটা ওই ডিরেকশনে, ওভারঅল এই দিকে, ওভারঅল এই দিকে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি বেশি, তো কমে যাবে ওভারঅল। তাহলে আলটিমেটলি আমি যদি দেখি এখানে এই দুটোর মধ্যে, এটার μ1 আর এটার μ2, μ1 কিন্তু বড়, তার মানে সিসের ক্ষেত্রে বেশি, এবার ট্রান্সের ক্ষেত্রে কম। তো গ্রুপের উপর ডিপেন্ড করবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে যে সিম্পল এক্সাম্পলটা নেওয়া হয়েছে তাতে এটা হচ্ছে 0, এটা 0 না। আচ্ছা, তাহলে বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে হচ্ছে মিউ এর উপরে, যে ডাইপোল মোমেন্ট যার বেশি তার বয়লিং পয়েন্ট বেশি হয়। তাহলে এই দুটোর মধ্যে বয়লিং পয়েন্ট কার বেশি? 2 এর বেশি। আচ্ছা, সলিবিলিটি ইন ওয়াটার, কি কোশ্চেন স্যার? স্যার মেল্টিং পয়েন্ট ট্রান্সফার বেশি হবে। হ্যাঁ বলছি, মেল্টিং পয়েন্ট আর বেশি হবে। আচ্ছা, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এটা, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে মিউ যার বেশি তার বয়লিং পয়েন্ট বেশি। সলিবিলিটি ইন ওয়াটার, যার মিউ বেশি তার সলিবিলিটি ওয়াটার বেশি। কিন্তু মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখব ট্রান্সের মেল্টিং পয়েন্ট সিসের থেকে বেশি হয়, ট্রান্সের মেল্টিং পয়েন্ট, কারণ ট্রান্স মলিকুলগুলোকে এরকম করে প্যাকিং করা যায় সহজে। তাহলে এদের ক্ষেত্রে এফেক্টিভ প্যাকিং হবে, যত এফেক্টিভ প্যাকিং হবে ভয়েড তত কম হবে, লেস ভয়েড হবে। আর ভয়েড যত কম হবে, মলিকুল প্যাক যত বেশি থাকবে, তত বেশি বেশি আমাদেরকে হিট করতে হবে সেটাকে মেল্ট করানোর জন্য। কিন্তু যদি সিস হয় তার ক্ষেত্রে ভয়েড বেশি থাকবে, ফাঁকা জায়গা বেশি থাকবে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। তো এই জন্যই ট্রান্সের মেল্টিং পয়েন্টটা সিসের থেকে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবধি হয়ে গেল আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম। কারো কোনো ডাউট আছে বলুন। জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই অবধি জিওমেট্রিক্যাল আইসোমারিজম পড়লে হয়ে যাবে আমার মনে হয়। কোনো না কোনো বই যদি পড়েন তাহলে সব বুঝে যাবেন বাকিটা। আর কোশ্চেন আসলে এই লেভেলেরই কোশ্চেন আসবে, এর বাইরের লেভেলে কোশ্চেন হবে না এখান থেকে। আমি যেগুলো বললাম অ্যালিন সিস্টেম, নোটসটা পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, নোটস তো পেয়ে যাবেন অবশ্যই, নোটস অ্যাপে চলে যাবে। স্যার ভিডিওগুলো তো কেটে কেটে যাচ্ছে।
ভিডিও কেটে কাটছে না, যাচ্ছে, ভিডিও এই কন্টিনিউ ভিডিওটি আছে, আমি এডিট করে ঠিক করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে বলছি আপনার পড়ানোর সাথে কোন বইটা ফলো করবো? ডিফারেন্ট ডিফারেন্ট বই ফলো করতে হবে, একটা বই ফলো করলে তো হবে না। হ্যাঁ তাহলে প্রত্যেক এটার জন্য কোন বইটা? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই ফলো করতে হবে। এটার জন্য এটা খুব একটা, সব বইয়ে খুব একটা ভালোভাবে নেই। আমি এই নোটটা ফলো করুন তাহলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই নোটটা ফলো করুন তাহলে হয়ে যাবে। সুব্রত সেনগুপ্ত পড়লে হ্যাঁ, হবে? সুব্রত সেনগুপ্ত পড়লেও হবে, সুব্রত সেনগুপ্ত পড়লেও হবে। আচ্ছা, এটা একটা জিনিস বলতে ভুলে গেছি, এইটাকে অ্যাট্রোপ আইসোমারিজম বলে। বাইফিনাইলের ক্ষেত্রে যে আইসোমারিজমটা আমরা দেখলাম সেটাকে বলা হয় অ্যাট্রোপ আইসোমারিজম। এখানে আমি লিখে দিই, কোথায় গেল, আমরা বাইফিনাইলের এই যে আইসোমার হবে তো, এটা এবং এর মিরর ইমেজ, তাই না? এটা অপটিক্যাল আইসোমারিজম হবে, জিওমেট্রিক্যাল হবে না। এটা এবং এর মিরর ইমেজ, এই দুটো কিন্তু সুপার ইম্পোজেবল নয়, অপটিক্যাল আইসোমার। এটাকে আমরা বলি অ্যাট্রোপ আইসোমারিজম, মানে এই বাইফিনাইলের আইসোমারিজম কেসটা অ্যাট্রোপ আইসোমারিজম বলা হয়। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল অ্যাট্রোপ আইসোমারিজম। সাবস্টিটিউটে অ্যালিনের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, কোনো ডাউট আছে এটাতে? এই দুটো পয়েন্ট তাহলে হয়ে গেল। হ্যাঁ, অ্যাট্রোপ আইসোমারিজম আর বাইফিনাইলের ক্ষেত্রে, আর সাবস্টিটিউটেড অ্যালিন মানে কিউমিলিনের ক্ষেত্রে যতগুলো হয় সেগুলো দেখালাম। এখানে এটা এক্সক্লুডিং আরএস বলেছে। ওই যে আরএস কেন হয় বুঝতে পারছেন তো, যে দুটোই অপটিক্যাল আইসোমার, একটা আর হবে একটা এস হবে, তো একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তো ওই দুটো আরএস নোমেনক্লেচারও করা যায়, কিন্তু এখানে এরা সিলেবাসে দেয়নি, তো তার আমাদের দরকার নেই পড়ার। কারো যদি পড়ার দরকার হয় তারা বিভিন্ন বইয়ে আছে, বিভিন্ন দেখে নেবেন একবার। আচ্ছা, নেক্সট আমি যে পয়েন্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ডেন ইনভার্সন। এই পয়েন্টটাতে যাচ্ছি, ওয়ার্ল্ডেন ইনভার্সন। ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্টটা কি ছিল সেটা একটুখানি দেখুন মনোযোগ দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্ট, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, যদি কোনো রিঅ্যাকশন SN2 হয় তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন হয় কি হয় না? ইনভার্সন অফ কনফিগারেশন হয়। তার মানে আমি যদি কোনো SN2 রিঅ্যাকশন করি তাহলে কি রেসিমাইজেশন হবে? না হবে না। ব্যাস, হয়ে গেল, জিরো। ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্ট তাই বলছে যে SN2 রিঅ্যাকশন হলেও রেসিমাইজেশন হবে। কিভাবে সেটা দেখুন। ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্টে আমরা এটা পড়াই সবাইকে, মানে আমি দেখেছি সবাই বলেন যে SN2 রিঅ্যাকশন হলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। শুধু ইনভার্সন অফ কনফিগারেশন না, SN2 রিঅ্যাকশন হলেও রেসিমাইজেশনও হতে পারে। আচ্ছা, এইখানে যে পয়েন্টটা আছে এটা কিন্তু আমি বলতেই যাচ্ছি, কোনটা কোনটা, কোথায় গেল রেসিমাইজেশন? রিসলিউশন অফ রেসিমিক মডিফিকেশন ওইটা বলছেন? না না না, ওটা তো আলাদা, রিজলিউশনটা আলাদা, আগের সিলেবাসটায় আছে। তাহলে এই তো এখানে আছে রেসিমাইজেশন। তাই আমি বলছি যে কোথায় গেল, এই যে রেসিমাইজেশন আছে। মানে রেসিমাইজেশন কি কিভাবে হতে পারে, তাহলে রেসিমাইজেশনে একটা পয়েন্ট বাইফিনাইলের ক্ষেত্রে বললাম কিভাবে হতে পারে। টেম্পারেচার ইনক্রিজ করলে ওই যে লেন্থটা, পিভটাল বন্ডটা বেড়ে যাবে এবং রোটেট করে যাবে, তো রেসিমাইজেশন হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। সেটা একটা পয়েন্ট, টেম্পারেচার ইনক্রিজ করে বাইফিনাইলের ক্ষেত্রেই হতে পারে রেসিমাইজেশন। আচ্ছা, আর এই ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্টের মাধ্যমে রেসিমাইজেশন হতে পারে। এবার আমি ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্টের মেইন ফান্ডাটা বলছি, কনসেপ্টটা বলছি। ওয়ার্ল্ডেন সাহেব কি দেখেছেন, তিনি এই যে পোলারিমিটার, আমরা এর আগের দিন বললাম না, পোলারিমিটার টিউব যে যন্ত্রটার কথা বললাম যার মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখি, সেই পোলারিমিটার টিউবের তিনি একটা লিমিটেশন বের করেছেন, মানে একটা লিমিটেশন খুঁজে পেয়েছেন, লিমিটেশন অফ পোলারিমিটার টিউব বা পোলারিমিটার যন্ত্রটার মধ্যে একটা লিমিটেশন পেয়েছে। লিমিটেশনটা কি, যে যদি আমি এই মলিকুলটাকে নিই, যেখানে একটা কার্বন আছে, একটা ক্লোরিন আছে, একটা ফিনাইল গ্রুপ আছে, একটা ডি আছে, একটা এইচ আছে, তা পোলারিমিটার এই মলিকুলটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলবে না ইনঅ্যাক্টিভ বলবে? অ্যাক্টিভ বলবে। সবাই বুঝতে পারছেন কি বলছি? অ্যাক্টিভ বলবে। কারণ কি, এই কার্বনটাতে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, আমি শেয়ার করছি, 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। তার মানে ওয়ার্ল্ডেন, আমরা সবাই কি দেখবো, যে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ দেখবো, ওকে কোনো অসুবিধা নেই, অপটিক্যালি অ্যাক্টিভ দেখবো। তার মানে এই পোলারিমিটারের মধ্যে হাইড্রোজেন এবং তার
দেখা যাচ্ছে তো? আচ্ছা স্যার। পোলারিমিটারের মধ্যে আপনাদের কি করতে হবে, যখন আমার এই স্ক্রিনটা আসবে সেটাকে পিন করে দিতে হবে নিজের স্ক্রিনে, তাহলে সবসময় থাকবে। আমি তো পিন করে দিয়েছি, তাও দেখার কথা যায়। আচ্ছা যাই হোক, তো হাইড্রোজেন আর ডি এই দুটোকে কিন্তু আলাদা আলাদা গ্রুপ মনে করে, এরা তো আইসোটোপ। তো একই মলিকুলের আইসোটোপকে এরা আলাদা গ্রুপ মনে করে। এই কি বলে, পোলারিমিটারের মধ্যে হাইড্রোজেন আর ডি কে এই দুটোকে আলাদা আলাদা গ্রুপ হিসেবে কনসিডার করে, তাই এটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলে, অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় মলিকুলটা। কিন্তু আমি যদি এখানে হাইড্রোজেন বাদে অন্য কোনো দুটো অ্যাটমের আইসোটোপ ইউজ করি, তাহলেও কি সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে? এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। যদি এখানে আমি একটা ক্লোরিন নিই 35 আর এখানে একটা ক্লোরিন নিই 37, তাহলেও তো এটা অপটিক্যাল অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাবে কি এক্সপেরিমেন্টালি যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একমাত্র হাইড্রোজেনকেই এ আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারে, হাইড্রোজেনের আইসোটোপ গুলোকেই একমাত্র আলাদা গ্রুপ হিসাবে ভাবে, বাকি অন্য আইসোটোপ গুলোকে সেম গ্রুপ মনে করে। স্যার এর কি রিজন আছে? রিজন কার আছে হচ্ছে কি, এখানকার যে ইলেকট্রন ক্লাউডটা হবে, ইলেকট্রন ক্লাউডটা ইনফ্লুয়েন্স হবে নিউক্লিয়াস দ্বারা। কারণ এখানে নিউক্লিয়াসের মধ্যে যেই আমার নিউক্লিয়াসটা যত হেভি হয়ে যাবে তখন ইলেকট্রন ক্লাউডটা একটু ইনফ্লুয়েন্স হবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে অ্যাটমটা অনেক বড়, নিউক্লিয়াসটা ওই কোথায় ছোট্ট একটা নিউক্লিয়াস আছে, বাইরের ইলেকট্রনটাকে খুব একটা বেশি ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমি এখানে 137 আর 127 131 যে কটা আমি নিউট্রন ওখানে ইনক্রিজ করে দেবো, সেই নিউট্রন ইনক্রিজ করার জন্য বাইরের ইলেকট্রন ক্লাউডটা খুব একটা বেশি ইনফ্লুয়েন্সড হবে না। আর মেইন কারণ তো ছিল ওই ইলেকট্রন ক্লাউডটাই তো ঘোরাতো লাইটকে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সড হতে পারবে, কারণ হাইড্রোজেনের কাছাকাছি আছে এটা একদম, ইলেকট্রনটা এবং যে নিউক্লিয়াসটা। যাই হোক, তো এটা হয়ে গেল ডিস্টিংগুইশ করতে পারে না, তাহলে বাকি আইসোটোপ গুলোকে ডিস্টিংগুইশ করতে পারে, আলাদা গ্রুপ হিসেবে ভাববে না, বাকি আইসোটোপ গুলোকে একই গ্রুপ ভাববে। তাহলে বাকি আইসোটোপ গুলোকে যদি একই গ্রুপ ভাবে, তাহলে তিনি এবার একটা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্টটা ভালো করে দেখুন কি করলেন। এখানে একটা মলিকুল নিয়েছে 2 আয়োডো অক্টেন। অক্টেন মানে এখানে 6টা কার্বন আছে, 7 8 অক্টেন, আর 2 নম্বর পজিশনে আয়োডিন আছে। তো 2 আয়োডো অক্টেন একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কারণ এখানে এই সেন্টারটা কাইরাল সেন্টার হবে, এইখানে কটা আছে, 4টে গ্রুপ ডিফারেন্ট আছে, ঠিক আছে না? এবং এটা একটা পিওর আইসোমার নিলেন, ধরুন এটা প্লাসটা নিলেন, প্লাস আইসোমারটা, তাহলে এর প্লাস আইসোমারটা এখানে নেওয়া হলো, যেখানে এখানে আয়োডিন 127 কানেক্টেড আছে, আয়োডিনের একটা আইসোটোপ আছে 127। এবার এই মলিকুলটাতে তিনি একটা রিঅ্যাকশন করলেন NaI আর অ্যাসিটোন দিয়ে। রিঅ্যাকশনের নাম বলতে পারবেন? ওকে, তাহলে ওই রিঅ্যাকশনটা তিনি এখানে করলেন ফিঙ্কেলস্টেইন। NaI দিয়ে তিনি এর উপরে ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন কি SN1 না SN2? SN2 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন হবে এখানে। SN2 রিঅ্যাকশন হলে এই আয়োডিনটা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, আয়োডিনটা যেই রিপ্লেস হয়ে যাবে, এই দিকে আয়োডিন 131 কানেক্টেড হবে, ঠিক আছে? তো ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে গেল। সবাই বলবে হ্যাঁ ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে, তাহলে এর রোটেশন হচ্ছে মাইনাস, ঠিক আছে? কিন্তু পোলারিমিটার টিউবের কাছে এই গ্রুপটা আর এই গ্রুপটা তো সেম, ও তো এই গ্রুপ দুটোকে আলাদাভাবে ডিস্টিংগুইশই করতে পারে না। তো পোলারিমিটার যন্ত্র দেখবে এ তো মিরর ইমেজ তৈরি হয়েছে। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? পোলারিমিটার যন্ত্র কি দেখবে, যে এ যখন রিঅ্যাকশন করছে তখন এর মিরর ইমেজ বানাচ্ছে, তার যত রিঅ্যাকশন এগোবে তত অপটিক্যাল রোটেশন কমতে থাকবে, কারণ ওর মিরর ইমেজটা তৈরি হচ্ছে, নেগেটিভ দিকে ঘোরাবে। রিঅ্যাকশন যখন 50% কমপ্লিট হয়ে যাবে, তখন সলিউশনটা পুরোপুরি রেসিমিক হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, পুরোপুরি রেসিমিক, পুরো মানে সবসময় এটা থাকবে, এবং ওটা রেসিমিক মিক্সচার, রেসিমিক মডিফিকেশন হয়ে যাবে যখন 50% রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। তার মানে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে রেসিমাইজেশন হয়। ইনভার্সন অফ কনফিগারেশন তো হয়ই। ইনভার্সন অফ কনফিগারেশন হয় বলে এই নয় যে প্লাস যেটা থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। SN2 রিঅ্যাকশনে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই, সবাই বলবে যে হ্যাঁ ইনভার্সন অফ কনফিগারেশন হয়। কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন হওয়ার অর্থ এই নয় যে যদি কেউ প্লাস থাকে সে মাইনাস হয়ে যাবে, পুরো সলিউশনটায় প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, এরকম নাও হতে পারে।
যেমন এই কেসটাতে পুরো সলিউশনটা প্লাস থেকে মাইনাস না হবে না, কারণ এর যদি ট্রানজিশন স্টেটটা দেখি না, ট্রানজিশন স্টেটটাতে এই আয়োডিনটা আর এই আয়োডিনটা তো বন্ডটা তো একই রকম স্ট্রেংথের, তাহলে ট্রানজিশন স্টেট থেকে এর ট্রানজিশন স্টেট থেকে দুদিকেই যেতে পারে, ওই জন্য দুটোই 50-50% তৈরি হবে থাকবে রিয়াকশনে, এটা একটা ইকুইলিব্রিয়াম করবে। কেমন করে? ধরো এটা থেকে এটা তৈরি হলো, এইদিকে I127 মাইনাস এটা তৈরি হলো, এটা আবার এই দিক থেকে অ্যাটাক করবে, এটা আবার এটা তৈরি করবে, তো রিয়াকশন দুদিকেই ইকুইলিব্রিয়ামে চলতে থাকবে, ওই জন্য ওভারঅল আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা প্লাস মাইনাস প্রোডাক্ট হয়ে যাবে, রেসিমিক মিক্সচার হয়ে যাবে। এটা একটা SN2 রিয়াকশন কিন্তু রেসিমিক মিক্সচার তৈরি হবে। আশা করছি কনসেপ্টটা বোঝা গেছে। তো হ্যাঁ বলুন বলুন কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, কোশ্চেনটা এসেওছে, আমরা জেনারেলি মানে আমরা যেরকম ভাবে পড়াই তাতে এই কোশ্চেনগুলো আমরা দিই পরীক্ষায়, হ্যাঁ আমাদের IIT JEE-তে বা নিটের পরীক্ষার ক্ষেত্রে এগুলো দেওয়া হয় এই কোশ্চেনগুলো, যে এরকম কোশ্চেন আসবে +2 iodo-octane reacted with NaI in acetone, the product formed -2 iodo-octane একটা অপশন, +-2 iodo-octane একটা অপশন, নো রিয়াকশন একটা অপশন, নান অফ দ্য অ্যাবভ। তো অ্যান্সার কি হবে? +-2 iodo-octane, +-2 iodo-octane। তাহলে এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন, কোশ্চেনটা আসতে পারে, কারণ যদি এখানে এরা যেহেতু সিলেবাসে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে ওয়ার্ল্ডেন ইনভার্সন, তো দিতে পারে কোশ্চেন, দিলে পেরে যাবেন আশা করছি। তাহলে পয়েন্ট আরো দুটো পয়েন্ট বলবো এখানে। তাহলে প্রথমে হচ্ছে ইকুইলিব্রিয়ামে কি হবে, ইকুইলিব্রিয়ামে রেসিমিক মিক্সচার তৈরি হবে, নো ডাউট রেসিমিক মিক্সচার উইল বি ফাউন্ড অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, আচ্ছা ইনভার্সন অফ কনফিগারেশন হবে কিনা? ইয়েস, ইনভার্সন অফ কনফিগারেশন হবে, রিঅ্যাকশন যখন হবে টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন হবে। ইনভার্সন অফ কনফিগারেশন হওয়ার এই মানে এই নয় যে প্লাসটা পুরোপুরি মাইনাস সলিউশন তৈরি করবে, এটা প্লাস মাইনাস সলিউশন হবে ইনভার্সন হওয়ার পরেও। আচ্ছা আর নেই কেন? আচ্ছা এখানে লিখি, এখানে একটা পয়েন্ট লিখি, এই আয়োডিন 131টা রেডিও অ্যাক্টিভ, তাহলে রেডিও অ্যাক্টিভিটি সলিউশনের মধ্যে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, মানে প্রোডাক্টের মধ্যে রেডিও অ্যাক্টিভ প্রোডাক্ট বেশি হবে, ইনক্রিজ করবে স্লোলি। আমরা এটা দেখেই অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটাকে দেখবো আর কি, রেডিও অ্যাক্টিভিটি রিঅ্যাকশনটা বোঝা যায় যে এইরকম হয়েছে, যে ইকুইলিব্রিয়াম মিক্সচার তৈরি হয়েছে, রেসিমিক মিক্সচার তৈরি হয়েছে, সেটা এই আয়োডিন 131 ইউজ করে ওটা ট্রেস করা হয় যে কত % প্রোডাক্ট তৈরি হলো, কতটা প্রোডাক্ট তৈরি হলো। ওকে, যাই হোক, তো এটা একটা জিনিস যদি কোশ্চেন আসে যে প্রোডাক্টের রেডিও অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, তো সেটাই হিসেবে। তাহলে এই গেল হচ্ছে ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্ট। এটা কি আই দিয়েই হয়, মানে ফিঙ্কেলস্টেইনেই হবে না অন্য কোনো রিঅ্যাকশনও হয়? ওয়ার্ল্ডেন যেটা করেছেন সেটা ফিঙ্কেলস্টাইন দিয়ে, আর আমাদের পড়তে হলে এটাই পড়তে হবে, এর বাইরে কিছু নয়। স্যার 2 iodo-octane ছাড়া অন্য কিছুতে হবে না? আমি কি বলছি, অন্য কিছুতেও হবে। ওয়ার্ল্ডেন কোনটা নিয়েছিলেন? 2 iodo-octane। আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ডেন ওয়ার্ল্ডেন যেটা পরীক্ষায় আসবে যখন না, তখন কেউ যদি কোনো নতুন কোশ্চেন করে, আমাদের ক্ষেত্রে আমাদের একটা মানে এটা থাকে, সাজেশন থাকে যে আমরা যদি কোনো নতুন কোশ্চেন নিজেরা বানাতে চাই, তাহলে সেটা যদি আমাদের কাছে ডেটা না থাকে তাহলে আমরা বানাতে পারবো না, এটা ভুল হয়ে যেতে পারে। কিন্তু এটা ডেটা আছে, অ্যাভেলেবেল পেপার আছে, অ্যাভেলেবেল পেপার আছে। আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কার্বন কটা বন্ড বানাতে পারে ম্যাক্সিমাম? 4টে। কার্বন তো 4টের বেশি বন্ড বানাতে পারে না। ভেরি গুড, তাহলে আমি একটা জিনিস দেখাই, 1 মিনিট। আচ্ছা আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমি আমাদের যে অ্যাপের যে কমিউনিটি সেকশনটা আছে সেটা আপনাদের জন্য আমি ওপেন রাখবো সব সময়ের জন্য। এখানে কি হবে, আমরা সবাই যেহেতু কেমিস্ট্রি রিলেটেড লোকজন, তাহলে কি হবে, ভবিষ্যতে কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন, ভালো কোশ্চেন পেলেন আপনারা ওখানে শেয়ার করবেন, তাতে আমরা সবাই সেই কোশ্চেনটা যেন দেখতে পারি এবং আমাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে, একটা কমিউনিটির মতো আমরা সেখানে কাজ করব। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই জায়গাগুলো সেখানে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তাহলে এটার পরেও কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাদের এই কমিউনিটিটা যেন থাকে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, কেউ আবার একদম আনইনস্টল করে দেবেন না অ্যাপ, কমিউনিটিটা আমরা কন্টিনিউ করব। আচ্ছা আমি একটা জিনিস আমি এটা বলতে চাইছি, এটা একটা রিসেন্ট একটা পেপার এসছে, আমরা এতদিন ধরে কার্বন
কটা বন্ড বানায়? 4টে বন্ড বানায় বলি আমরা, কার্বন 4টে বন্ড বানায়। এটা একটা খুব বিখ্যাত জার্নাল, জানেন সবাই হয়তো, অ্যাংজিওকেম। দেখাচ্ছি। এই যে এখানে একটা নতুন পাবলিকেশন এসছে, এই পাবলিকেশনটাতে এনারা দেখাচ্ছেন যে কার্বন 6টা বন্ড বানাতে পারে। কার্বন 6টা বন্ড বানাতে পারতো না যদি আমি নেক্সট ইলেকট্রনটাকে এক্সাইট করে দিতাম। আমাদের এরকম ছিল তো, 1s, লেখা হচ্ছে না, 1s2 2s2 2p2। আমরা কি করতাম, এই 2s থেকে একটা 2s এ একটা ইলেকট্রন রেখে এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার করতাম, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন হতো, sp3 হাইব্রিডাইজড হতো, 4টে বন্ড বানাতো, এরকম বলতাম। আচ্ছা, আমি যদি এই 1s এর ইলেকট্রনটাকে এখানে ট্রান্সফার করি, 2p এর পর আছে 3s, তাহলে 1s এর ইলেকট্রনটাকে যদি এই 3s এ আমি ট্রান্সফার করে দিই, তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হবে? 1 2 3 4 5 6, 6টা, তাহলে 6টা বন্ড বানাতে পারবে, হ্যাঁ না? তাহলে এরা একটা কাজ করেছে, যেখানে কি হচ্ছে, এই যে দেখুন এই কার্বনটা, স্যার এনার্জি গ্যাপটা তো অনেকটা বেশি, এনার্জি গ্যাপটা অনেকটা বেশি, কিন্তু সেটা এরা এখানে এমন একটা স্ট্রাকচার বানিয়েছে যেটা ওটাকে ফেভার করছে। তো এইখানে 6টা কার্বন কন্ডিশনে করছে। এইটাই আর কি, এই মলিকুলটা তারা বানাতে পেরেছে। তার মানে কি, এতদিন তো কোনো মলিকুল দেখা যায়নি যেখানে কার্বনের 6টা বন্ড, কিন্তু এরা তো একটা বানাতে পেরেছে, একটা ক্যাটায়ন যেখানে 6টা বন্ড আছে এবং তার ক্রিস্টাল স্ট্রাকচারও দিয়েছে। তার মানে কার্বনের 5টা বন্ড কি হয়? 6টা হয়ে যাচ্ছে তো, 5টা হতে পারবে না, হলে 6টা হবে অথবা 4টে হবে। CH5 প্লাস বলে কোনো কম্পাউন্ড আছে? ওটা একটু অন্যরকম আছে, ওটা অন্যরকম হবে, ওটা অন্যরকম হবে আছে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এখানে এটা দেখুন, এটা একটা রিসেন্ট পাবলিকেশন। তো কেউ যদি কখনো, কম্পাউন্ডার নাম কি, নামটা বলবেন কম্পাউন্ডার? ওই একটা ক্যাটায়ন টাইপের তৈরি করেছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়ার্ল্ডেন এক্সপেরিমেন্ট। তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আরেকবার ওইটা বলুন না, ওই লাস্ট পয়েন্টটা যেটা স্টার মারা ছিল, টোটাল ইনভার্সনের ব্যাপারটা শেষের পয়েন্টটা একবার খালি বলুন। এই যে শেষে টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন, যদি রিঅ্যাকশনটা হয়, এই কনফিগারেশনের তো ইনভার্সন হচ্ছে, টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন তো হচ্ছে। এখানকার গ্রুপটা দেখুন, এই আয়োডিনটা কোন দিকে অ্যাড হচ্ছে? এই দিকে অ্যাড হচ্ছে তো, উল্টো দিকে অ্যাড হচ্ছে তো। SN2 টাইপের রিঅ্যাকশনে কি হয়? ইনভার্সনই তো হয়। তো ইনভার্সন হচ্ছে ঠিকই, কিন্তু এরকম হচ্ছে না যে পুরো প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না, প্লাসটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। যদি মাইনাস নেন তাহলেও প্লাস মাইনাস হবে, মানে রেসমিক মিক্সচার হবে। তাহলে টোটাল কতটা লিখছেন কেন? টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন মানে ওটাই বোঝায় যে মলিকুলটা যখন এরকম উল্টে যায় ছাতার মতো, সেটাকে আমরা টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টোটাল, ঠিক আছে। স্যার ওইটাকে আমব্রেলা এফেক্ট বলে? হ্যাঁ, কি ওইটাকে আমব্রেলা এফেক্ট বলে কি বলে? না না, আমব্রেলা এফেক্ট তো আলাদা, সেদিন পড়ালাম তো। আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্ট আছে, দেখি একবার সিলেবাস আছে হচ্ছে অ্যাসিমেট্রিক সিনথেসিস আর এলিমেন্টারি আইডিয়া অফ, আচ্ছা, রিজলিউশন অফ অ্যান্ড রেসিমিক মডিফিকেশন। এক মিনিট দেখি আমি কি কি নিয়েছি আমি। অ্যাসিমেট্রিক সিনথেসিস, আচ্ছা একটা পয়েন্ট বলি, এনানসিওমারের ক্ষেত্রে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি একই হয় কি হয় না? একই হয় তো, শুধু অপটিক্যাল প্রপার্টিটা আলাদা। শুধু অপটিক্যাল প্রপার্টিটা আলাদা, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি একই হয়, তাই তো? এই কথাটা কেমিক্যাল প্রপার্টি আলাদা হয়। কখন? আচ্ছা, এটা বলি, আমরা এটা সবাই এরকম একটা আমাদের ধারণা আছে যে যারা এনানসিওমার্স মানে অপটিক্যাল আইসোমার্স, তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম হয়, একই রকম হয়। কিন্তু সেটা হচ্ছে যে যদিও রিয়াকশন করে কোনো অ্যাকাইরাল মলিকুলের সাথে, তখন যদি সে কাইরাল মলিকুলের সাথে রিয়াকশন করে তাহলে কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল
রিয়াকশনের রেটই আলাদা হবে। তো রেট আলাদা হবে মানে প্রপার্টি আমরা আলাদা বলবো। এখানে একটা পয়েন্ট আমি বলছি, দেখুন একবার। দুটো এনানসিওমারের যে অ্যাটমগুলো থাকে তারা এক্স্যাক্টলি সেম স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয় উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স অ্যান্ড ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এগুলো সবই একই থাকে। তো এদের মধ্যে ইন্টারাকশনসগুলো একই রকম হয়। তাহলে এদেরকে বলা হয় আইসোমেট্রিক। তাহলে আইসোমেট্রিক কথাটা মানে একই ইলেকট্রনিক রিপালশন, একই রকমের রিপালশন, একই রকমের ইলেকট্রন ক্লাউড থাকে, কিন্তু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট একটু আলাদা। তো ওই জন্য এদেরকে আইসোমেট্রিক বলে। আচ্ছা, তাই জন্যে এনানসিওমার শো সেম রিঅ্যাক্টিভিটি সেম দেখায়, অ্যাক্টিভেশন এনার্জি এদের সেম হয়, এটা অ্যাক্টিভেশন এনার্জি এদের সেম হয় টুয়ার্ডস অ্যাকাইরাল রিএজেন্ট। যদি রিএজেন্টটা অ্যাকাইরাল হয় তাহলে এই কথাটা আমাকে বলতে হবে যে এনানসিওমার্স সেম রিঅ্যাক্টিভিটি দেখায় টুয়ার্ডস অ্যাকাইরাল রিএজেন্ট। রিএজেন্ট যদি কাইরাল হয়ে যায় তাহলে তো প্রবলেম আছে। তাহলে অ্যাকাইরাল রিএজেন্ট বা অ্যাকাইরাল সলভেন্ট বা অ্যাকাইরাল ক্যাটালিস্ট, এই সমস্ত কন্ডিশনে এদের সেম রিঅ্যাক্টিভিটি থাকবে। কিন্তু যদি রিএজেন্টটা কাইরাল হয় বা সলভেন্টটা কাইরাল হয় বা ক্যাটালিস্ট কাইরাল হয়, এই কন্ডিশনে তারা ডিফারেন্ট রেটে রিঅ্যাকশন করে। কারণটা সেটা বলছি। যদি একটা মলিকুল থাকে, ধরুন তার মধ্যে একটা সেন্টার আছে যেটা আর, আমি একটুখানি এখানে বলে দিচ্ছি, আর কনফিগারেশনে একটা কার্বন আছে, আর আমি একটা রিএজেন্ট নিলাম যার মধ্যে এস কনফিগারেশনের একটা রিএজেন্ট নিলাম, যেখানে রিএজেন্টের মধ্যে কাইরাল সেন্টার আছে যেটা এস কনফিগারেশন। এটা দুটো এনানসিওমার আর আর এস। তাহলে যে দুটো প্রোডাক্ট হবে এদের মধ্যে রিঅ্যাকশন করে, একটা হবে আর এস, একটা হবে এস এস। এই দুটো মলিকিউল তো ডায়াস্ট্রিওমার, এদের ফিজিক্যাল প্রপার্টি তো আলাদা, যারা প্রোডাক্ট হবে তাদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা। তার মানে এরা যখন ট্রানজিশন স্টেটে যাবে না, ট্রানজিশন স্টেটে তো দুটো আলাদা আলাদা ট্রানজিশন স্টেট বানাবে, নাহলে তো আলাদা প্রোডাক্ট হতোই না। একই ট্রানজিশন স্টেটের থ্রুতে গেলে সেম প্রোডাক্টই হতো, ডিফারেন্ট ট্রানজিশন স্টেটের থ্রুতে যাবে, ওই জন্য রিঅ্যাক্টিভিটি আলাদা হয়ে যাবে। তাহলে যদি আমার রিএজেন্টটা কাইরাল হয় তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে? আলাদা হবে। তাহলে আমরা কখনোই এরকম বলবো না যে দুটো এনানসিওমারের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি সেম। বলবো কখন? যে দুটো এনানসিওমারের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সেম যদি যদি অ্যাকাইরাল রিএজেন্ট, অ্যাকাইরাল সলভেন্ট, অ্যাকাইরাল ক্যাটালিস্ট যদি সাথে যদি রিঅ্যাকশন হয়। আর যদি কাইরাল ক্যাটালিস্ট, কাইরাল সলভেন্ট, কাইরাল রিএজেন্ট ইউজ করি তাহলে ঠিক আছে। তাহলে এটা একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট। আর যারা ডায়াস্ট্রিওমার থাকে তারা ডিফারেন্ট রিঅ্যাকশন করে, কারণ তাদের মধ্যে তো অলরেডি ইলেকট্রন এর ক্লাউডেড, এটার মধ্যে ডিফারেন্স আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেলও ডিফারেন্ট আছে, তাদেরকে অ্যান আইসোমেট্রিক বলে। তাহলে একটা হচ্ছে আইসোমেট্রিক এনানসিওমার, ডায়াস্ট্রিওমারকে অ্যান আইসোমেট্রিক বলে। এইটাই পয়েন্ট ওখানে মনে রাখা। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসছি রেসিমাইজেশন, যেটা একটু আগে আলোচনা করছিলাম, আবারও বলি। রেসিমাইজেশন কথাটা মানে কি? যে কোনো একটা রিঅ্যাকশনে দুটো এনানসিওমারই তৈরি হবে এবং আলটিমেটলি প্লাস মাইনাস মিক্সচার পাবো আমরা, দুটো মিক্সচার দুটোই একসাথে থাকবে, রেসিমাইজেশন হবে। তো রেসিমাইজেশন কেন হয়? এটা থার্মোডাইনামিক্যালি কেন ফেভারেবল? কোনো রিঅ্যাকশনে যদি একটা কাইরাল সেন্টার তৈরি হয়, তাহলে যদি মনে করুন যে একটা নতুন কাইরাল সেন্টার তৈরি হচ্ছে, তাহলে তার দুটোই হয়, আরও হয় এসও হয়। তো এই রেসিমাইজেশনের পিছনে থার্মোডাইনামিক্যাল ফ্যাক্ট হচ্ছে এটা, যে যখন আমরা দুটো আলাদা আলাদা প্রোডাক্ট বানাবো তখন তার এন্ট্রপি বেশি হবে। একই ধরনের প্রোডাক্ট বানালে এন্ট্রপি কম হবে, যখন যত বেশি র্যান্ডমনেস তত এন্ট্রপি। তার মানে কি, যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুল বানাচ্ছি, দুটো আলাদা মলিকুল বানাচ্ছি, তখন এন্ট্রপি আরো বেশি একটা মলিকুল বানানোর থেকে। তো যত এন্ট্রপি বাড়বে তত রিঅ্যাকশন ফেভারেবল হবে জেনারেলি, মানে যদি আমরা ডেল্টা এইচটাকে ধরি। তো ওই জন্যে যখনই রেসিমাইজেশন হয়, রেসিমাইজেশনটা ফেভারেবল হয় রিঅ্যাকশনে, দুটোই প্রোডাক্ট তৈরি করে। এটা এখানে লেখা আছে, একবার পড়ে নেবেন। আচ্ছা, এবার কিরকম কিরকম ভাবে রেসিমাইজেশন হতে পারে তার কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে এটা, যে এখানে একটা কার্বন ছিল, যে কার্বনটা কাইরাল ছিল না, আমি এখানে এই সেন্টারটাকে কাইরাল বানিয়েছি, এই হাইড্রোজেনটাকে তাড়িয়ে তার জায়গায় ব্রোমিন বসাচ্ছি। তাহলে আমি এই হাইড্রোজেনটাকে যখন তাড়াবো, ধরুন এটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তাহলে ফ্রি রেডিক্যাল যখন হবে তখন এটা পি অরবিটাল হবে। তাহলে নেক্সট ব্রোমিনটা উপরের দিক থেকে অ্যাটাক করতে পারে, নিচের দিক থেকে অ্যাটাক করতে পারে। তাহলে উপরের দিক থেকে অ্যাটাক করলে এই আইসোমারটা পাবো, নিচের দিক থেকে অ্যাটাক করলে এই আইসোমারটা পাবো, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে প্রোডাক্ট। তো এটা রেসিমাইজেশন হতে পারে। সেকেন্ড হচ্ছে, ধরুন একটা কার্বনিল কম্পাউন্ড আছে, এটা একটা প্লানার মলিকুল, তাহলে প্লানার মলিকুলে কার্বনিল প্লেনটা যেখানে থাকে তার নিউক্লিওফাইল উপরের দিক থেকে অ্যাটাক করতে পারে, নিচের দিক থেকে অ্যাটাক করতে পারে।
তাহলে উপরের দিক থেকে যখন অ্যাটাক হবে তখন এই প্রোডাক্টটা, নিচের দিক থেকে যখন অ্যাটাক হবে তখন এই প্রোডাক্টটা, এটাও আবার রেসিমিক মিক্সচার তৈরি করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়। কার্বোক্যাটায়ন তৈরি হলো তো কি আমরা জানি কি, কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় তাহলে তো বোথ সাইড অ্যাটাক হতে পারে। এটা তো আমরা জানি SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে এরকম হয়েছে, উপরের দিক থেকে অ্যাটাক, নিচের দিক থেকে অ্যাটাক, দুটোই যদি কাইরাল মলিকিউল হয় তাহলে রেসিমিক মিক্সচার তৈরি করবে। আচ্ছা, এগুলো রিডিং করে নেবেন, আমি দিয়ে দিচ্ছি, এগুলো সব রিডিং করে নেবেন একবার। আচ্ছা, এটা দেখুন থার্মাল রেসিমাইজেশন। থার্মাল রেসিমাইজেশনে কি, অলরেডি মলিকিউলটা ছিল নেগেটিভ, মানে মাইনাস ছিল, লিভোরোটেটারি ছিল, এই মলিকিউলটা ছিল যেটা লিভোরোটেটারি ছিল। আমি কি করলাম, হিট করলাম। হিট করলে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে, রেডিকাল তৈরি করবে। তাহলে এখানে একটা ফ্রি রেডিকাল তৈরি হলো, আর এদিকে ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি হলো। এবার যখন আবার ক্লোরিন ফ্রি রেডিকালটা উল্টো অ্যাটাক করবে, এখানে কিন্তু অন্য কোনো রিয়েজেন্ট নেই, জাস্ট হিট করেছে। তাহলে যদি জাস্ট হিট করা হয় মলিকিউলটাকে অন্য কোনো রিয়েজেন্ট না নিয়ে, তাহলে এই ক্লোরিনটা কি করবে, আবার এখানে অ্যাটাক করবে। তাহলে ক্লোরিন যদি আবার অ্যাটাক করে তাহলে বোথ সাইড অ্যাটাক করবে তো এবার, তাহলে এবার দুটো আইসোমারই তৈরি করবে, তাহলে রেসিমাইজেশন হবে। তাহলে হিট করে রেসিমাইজেশন করা যায়। আর একটা বলেছিলাম হিট করে রেসিমাইজেশন করা যায়, সেটা হচ্ছে এর ক্ষেত্রে। আচ্ছা, এইটা একটা বলি যেটা টটোমারাইজেশনের মাধ্যমে রেসিমাইজেশন হয়। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা বলে দিই, এটাকে একটু মার্ক করে দিই, ইম্পর্টেন্ট। এটাতে কি হয়, এই কার্বনটা কাইরাল, এই সেন্টারটা কার্বনটা আছে এখানে, যেখানে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে, তাই তো। এটা প্লাস, ধরুন প্লাস বা মাইনাস যে কোনো একটা আইসোমার, এর যে কোনো একটা পিওর এনানসিওমার, তাহলে হয় প্লাস অথবা মাইনাস, যে কোনো একটা পিওর এনানসিওমার নেওয়া হয়েছে। তাহলে এই কার্বনটার একটা মানে R/S কিছু একটা হবে। এবার আমি কি করলাম, এর মধ্যে H+ দিয়ে দিলাম। H+ দিলে কি হবে, এইটা OH+ হবে, এই যে অক্সিজেনটা OH+ হবে। তাহলে OH+ হওয়ার পরে কি হবে, এই Hটা চলে যাবে এখান থেকে, না ডাবল বন্ড করবে, টটোমারাইজেশন যেটাকে আমরা বলি। তাহলে এটা ছিল কিটো, এবার হয়ে যাবে এনল, তাহলে এনল হয়ে গেল, এই যে এটা OH। এনলের সময় এই স্পিন চলে গেছে। আচ্ছা, ওকে। তাহলে এটা একবার হ্যাঁ, আবার বলছি, তাহলে এখানে প্রথমে আমরা এটা টটোমারাইজেশন করবো, তাহলে কিটোটা কি হয়ে যাবে, এনল হয়ে যাবে। দেখুন এখানে ছিল কিটো, এটা হয়ে গেল এনল। কিন্তু এই এনল ফরমেশনের সময় যদি কাইরাল সেন্টারটা ইনভলভ থাকে, এখানে যদি ডাবল বন্ড হয়ে যায়, তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে, sp2। sp3 ছিল প্রথমে এখানে, sp3 থেকে এই কার্বনটা sp2 তে কনভার্ট হয়ে গেল। তাহলে যখন sp2 কনভার্ট হয়ে যায় তখন প্লানার তো, তাহলে এটা যখন আবার sp3 হবে তখন তো দুদিক থেকেই sp3 হতে পারে। তাহলে এটা যখন আবার sp3 হবে তখন এটা এর রেসিমিক মিক্সচার বানাবে। মানে এই সেন্টারটা যদি আবার কাইরাল হয়ে যায় তাহলে কি করবে, আবার দুটো আইসোমারি। তাহলে এটা প্রথমে ছিল অ্যাকাইরাল, এই কার্বনটা প্লানার ছিল, এই কার্বনটা sp2 ছিল। sp2 থেকে যখন কেউ sp3 হবে তখন সে দুদিক থেকেই sp3 হতে পারে। এখানে মেকানিজম সহ দিয়েছে যে প্রথমে এটা এরকম হবে, sp3টা যখন আবার এটা sp3 হয়ে যাবে তখন এটা দুদিক থেকেই sp3 হবে, প্রোডাক্টটা রেসমিক হবে। একবার দেখে নেবেন। আচ্ছা, এরকম আরো একটা এক্সাম্পল আছে। ক্যাটায়ন যদি তৈরি হয়, ক্যাটায়ন তৈরি হলে তো সেটা জানি আমরা যে যদি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় আর তাতে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে তাহলে রেসিমিকই হবে, SN1 রিঅ্যাকশনের মতো। এইটা ছিল ওয়ালডেন এক্সপেরিমেন্ট যেটা আমরা দেখালাম, সেখানেও রেসিমিক মিক্সচার হয় 2 আয়োডো অক্টেন। ঠিক আছে, 2 আয়োডো অক্টেন, এটা ওয়ালডেন এক্সপেরিমেন্ট ছিল, সেটা তো রেসিমাইজেশন হয়। আচ্ছা, নর্মাল SN1 রিঅ্যাকশনে অবশ্যই SN1 রিঅ্যাকশনে রেসিমাইজেশন হয়, কোনো ডাউট নেই। আচ্ছা, এগুলো একবার দেখে নেবেন। এইটা বলে দিলাম যে থ্রু রোটেশন অ্যাবাউট রিজিড সিঙ্গেল বন্ডের রোটেশন হয়েও রেসিমাইজেশন হতে পারে যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম প্রথমে, বাইফিনাইলের ক্ষেত্রেও রেসিমাইজেশন হতে পারে। তাহলে বাইফিনাইলটা যখন হিট করবো বন্ডটা লঙ্গার হয়ে যাবে আর এটা রোটেট করে গিয়ে অন্য আইসোমারটা তৈরি করবে। ওকে, নেক্সট এখানে আসি, এখানে একটা ট্রিক করি, ট্রিক। হ্যাঁ, ট্রিকটা শুনতে হবে। ট্রিক হচ্ছে কার আর ট্রাম। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি,
এটা কি মেসো কম্পাউন্ড? তো এটা মেসো কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে মেসো কম্পাউন্ড। তাহলে এটা যদি মেসো কম্পাউন্ড হয় তাহলে এর কি হবে? এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটা মেসো কম্পাউন্ড। ঠিক আছে, মেসো কম্পাউন্ড মানে এই গ্রুপগুলো একই দিকে থাকবে, সেম গ্রুপগুলো একই দিকে থাকবে, প্লেন হবে, তাহলে মেসো কম্পাউন্ড। আচ্ছা, যদি আমি এই মলিকুলটাকে এরকম করে লিখতাম, এটা এর আগের দিন আমরা বলেছি যে ব্রোমিন দুটো যদি অপোজিট দিকে থাকতো তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো কিনা? তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো। এবং এর যদি মিরর ইমেজটাও তৈরি হয় তাহলে আমরা রেসিমিক মিক্সচার বলবো। তাহলে এইটাকে আমরা বলবো রেসিমিক প্লাস মাইনাস, কারণ দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে একটা প্লাস হলে অন্যটা মাইনাস। তাহলে এই রিঅ্যাকশন, এই মিক্সচারটাকে আমরা রেসিমিক মিক্সচার বলবো যখন ব্রোমিন দুটো একটা আরেকটার অপোজিট দিকে থাকবে ফিশার প্রজেকশনে। আচ্ছা, তখন আমরা বলবো রেসিমিক মিক্সচার। তো আমার ট্রিকটা হচ্ছে কার আর ট্রাম। ঠিক আছে, কার আর ট্রাম মনে রাখতে হবে। কার মানে যদি কোনো অ্যালকিন সিস হয়, সিস অ্যালকিন, তার মধ্যে যদি অ্যান্টি অ্যাডিশন হয়, মানে রিঅ্যাকশনটা যদি অ্যান্টি হয়, তাহলে প্রোডাক্টটা রেসিমিক হবে। রেসিমিক মানে তো বোঝা গেছে কি জিনিসটা, প্রোডাক্টটা রেসিমিক হবে। আচ্ছা, ট্রামটা কি? যদি কোনো অ্যালকিন ট্রান্স হয়, তার মধ্যে যদি অ্যান্টি অ্যাডিশন হয়, তাহলে কম্পাউন্ডটা মেসো টাইপ হবে, মেসোর মতো প্রোডাক্ট হবে বা মেসো প্রোডাক্ট হবে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, সিসের ক্ষেত্রে যে ওটা কি থ্রি আইসোমার হবে না, এর থ্রি আইসোমার হবে? আমরা এইসব বিষয় নিয়ে আলোচনাই করছি না, আমি যেটা আলোচনা করছি সেই জায়গাটাতে ফোকাস করুন। আচ্ছা, সিসের অ্যান্টি অ্যাডিশন হলে রেসমিক মিক্সচার হবে, ট্রান্সের অ্যান্টি অ্যাডিশন হলে মেসো হবে। আর এর উল্টোটা, যদি সিসের সিন অ্যাডিশন হয় তাহলে মেসো হবে, আর ট্রান্সের সিন অ্যাডিশন হয় তাহলে রেসমিক হবে। মানে উল্টোটা, একটা মনে রাখবে, যে কোনো একটা মনে রাখলে হবে, উল্টোটা অন্য। আচ্ছা দেখুন এবার কোশ্চেন, এই কোশ্চেনটা আসলো, এটা দিয়ে দিল, দিয়ে ব্রোমিন অ্যাডিশন করলো। আচ্ছা, ব্রোমিন আমরা জানি একটা আর একটার অপোজিট দিকে অ্যাডিশন হয়, অ্যান্টি অ্যাডিশন। তাহলে ব্রোমিনের অ্যাডিশন হচ্ছে অ্যান্টি অ্যাডিশন। এটা সিস না ট্রান্স? সিস। সিসের অ্যান্টি, তার মানে প্রোডাক্ট কি হবে? রেসিমিক। এইখানে রেসিমিক মিক্সচার তৈরি হয়েছে, যে প্লাস মাইনাস দুটো প্রোডাক্টই তৈরি হবে। এটা এখানে এইভাবে লিখেছে, এটাকে ফিশার প্রজেকশনেও লেখা যেতে পারে। ফিশার প্রজেকশনে লিখলে ওই যে আমি যে দুটো স্ট্রাকচার প্রথমে বানালাম ওই দুটো স্ট্রাকচার হবে। এরা এগুলোকে এতে বানিয়েছে ফ্লাইং ওয়েজে, তো রেসিমিক হবে, দুটো প্রোডাক্ট হবে, তাহলে একটা হবে প্লাস একটা হবে মাইনাস। আচ্ছা, এখানেও ট্রান্স নিয়েছে, এটা ট্রান্স নিয়ে নিতে তো ভুল করেছে, এখানে মিথাইলটা উল্টো দিকে হবে। আচ্ছা, ট্রান্স নিয়েছে, ট্রান্সের ক্ষেত্রে অ্যান্টি অ্যাডিশন হলে কি হয়? মেসো। দেখুন দুটো একই প্রোডাক্ট, মেসো প্রোডাক্ট হয়ে যাচ্ছে। পরীক্ষায় এই কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, খুবই বেশি এই কোশ্চেন আসার সম্ভাবনা। কারণ মাদ্রাসা বোর্ডের একটা কোশ্চেন আমি দেখছিলাম, এরকম একটা কোশ্চেন তারা জিজ্ঞেস করছে। বোঝা গেছে কনসেপ্টটা? আমরা ডাইরেক্ট উত্তর লিখতে পারবো। কি করব? আমরা ট্রিকটা মনে রাখবো, তাহলে আমরা উত্তর লিখতে পারবো। কেন হয় সেটা আমি যখন অ্যাডিশন রিঅ্যাকশন পড়াবো তখন আমি সেই জায়গাটা হয়তো বলবো, তখন টাইম থাকলে। এখন আপাতত ট্রিক দিয়ে কাজ চালাতে হবে। তাহলে ট্রান্সের অ্যান্টি হলে মেসো হবে, সিসের অ্যান্টি হলে রেসিমিক মিক্সচার হবে। ওকে, আচ্ছা এটা দেখ, এই অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে বা পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা হাইড্রোক্সিলেশন করি তাহলে সেটা সিন অ্যাডিশন হয়। তাহলে এটা এই রিঅ্যাকশনগুলো জানতে হবে যে কোনটা সিন কোনটা অ্যান্টি। তো সিস নিলে সিসের সিন কি হবে? মেসো কম্পাউন্ড হয়ে গেল। তার মানে ওএইচ দুটো একই দিকে থাকবে, দেখুন ওএইচ গুলোকে একই দিকে রেখেছে, সিসের সিন মেসো কম্পাউন্ড। ট্রান্সের সিন রেসমিক। ঠিক আছে, রিডিং করবেন একবার তাহলে হয়ে যাবে কাজ। এখানেও তাই, এটা হচ্ছে পার হাইড্রোক্সিলেশন, অ্যান্টি অ্যাডিশন, অ্যান্টি অ্যাডিশন।
তাহলে এটা ছিল সিস, সিসের অ্যান্টি রেসিমিক, ট্রান্সের অ্যান্টি মেসো, হাইড্রোজেনেশন সিন এডিশন, হাইড্রোজেন অ্যাড করা সিন এডিশন, সিসের সিন মেসো, ট্রান্সের সিন অ্যান্টি রেসমিক, এটাও সিন এডিশন, একই রকম, সব এক জায়গায় সব ফাটবে এখানে, কখন মেসো কখন অ্যান্টি কখন রেসমিক। ঠিক আছে, আর দেখাচ্ছি না ওগুলো, তাহলে হয়ে গেল। আসি রিজলিউশনে। ও তাহলে কত দূর হলো? আচ্ছা, এবার নেক্সট এটা রেজলিউশন অফ রেসমিক মডিফিকেশন। তাহলে কোনো যদি রেসমিক মিক্সচার থাকে, তাহলে রেসমিক মিক্সচারটাকে আমরা কি করব? আলাদা করব, দুটো গ্রুপকে আলাদা করব। আজকে অনেকটাই টাইম হয়ে গেল এই স্ক্রিনটা বারবার হওয়ার জন্য। আচ্ছা, রেজলিউশনটা খুব সংক্ষেপে বলে দিই। ধরুন আপনার কাছে একটা মিক্সচার আছে, রেসিমিক মিক্সচার, তার মানে একটা রেসিমিক মিক্সচার আছে প্লাস মাইনাস। এই রেসিমিক মিক্সচারটাকে আমি আলাদা করতে চাই, মানে দুটো প্রোডাক্টকে আলাদা করতে চাই, প্লাসটাকে আলাদা করতে চাই, মাইনাসটাকে আলাদা করতে চাই, সেটাকে রেজলিউশন বলে। তো রেজলিউশন কিভাবে করা হয়? তো প্রথমে কি করা হয়, এমন একটা রিজলভিং এজেন্ট নিতে হবে, মানে এমন একটা মলিকিউল নিতে হবে যেটা এর সাথে রিঅ্যাকশন করবে, সেটা পিওর, অপটিক্যালি পিওর হতে হবে, যে কোনো একটা আইসোমার মাইনাস। তাহলে এটা ছিল প্লাস মাইনাস, এটা শুধু মাইনাস নেওয়া হয়েছে। তাহলে এই দুটো যদি জুড়ে যায়, অ্যাডিশন রিঅ্যাকশন যদি হয়, তাহলে যে প্রোডাক্ট হবে, দুটো প্রোডাক্ট হবে, একটাতে কি থাকবে, একটা প্লাস একটা মাইনাস, আর একটাতে থাকবে এটা মাইনাস এটাও মাইনাস। তাহলে এই দুটো হবে ডায়াস্ট্রিওমার। এই দুটো হবে ডায়াস্ট্রিওমার। তাহলে এই দুটো যদি ডায়াস্ট্রিওমার হয়, ডায়াস্ট্রিওমারের ফিজিক্যাল প্রপার্টি আলাদা, তাহলে এই দুটোকে সেপারেট করা যাবে, সেই দুটোকে সেপারেট করা হয়ে গেল। ফিজিক্যাল প্রপার্টি যেহেতু আলাদা, তাইলে এদেরকে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশনের মাধ্যমে আলাদা করা হয়, যেহেতু দুটোরই সলিবিলিটি আলাদা হবে, তাই ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশনের মাধ্যমে এই দুটোকে সেপারেট করা হয়। তাহলে দুটো পেয়ে গেলাম, একটা পেলাম প্লাস মাইনাস, একটা মাইনাস মাইনাস।